হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিওফ্রে চসারের লেখা ক্যান্টারবেরি টেলস এবং এই ক্যান্টারবেরি টেলসের জেনারেল প্রলগ আজকে আমরা আলোচনা করব। তোমরা ইউজিতে বা পিজিতে অনেক সময় এই ক্যান্টারবেরি টেলসের বিভিন্ন টেলসগুলো পড়েছো। সেই টেলসের জেনারেল প্রলগ যেটা চসার লিখেছিলেন, মূলত তার যে সমস্ত ক্যারেক্টার তিনি ক্যারেক্টারাইজড করেছেন তাদেরকে ডেসক্রাইব করার জন্য এই জেনারেল প্রলগটা তিনি লিখেছিলেন। আজকে আমরা ওই জেনারেল প্রলগের একটা ব্রিফ সামারি এখানে আলোচনা করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জেনারেল প্রলগ থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে এবং সেই সাথে সাথে আমার বলা যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পাবে তা অবশ্যই তোমরা নিজেদের মতন করে নোট ডাউন করে নেবে। এই ক্যান্টারবেরি টেলস শুরু করার আগে আমরা চসারের সম্পর্কে দু এক কথা জেনে নেব। চসার, যিনি ১৩৪০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি তার সময় প্রায় এডওয়ার্ড দ্য থার্ড, রিচার্ড দ্য সেকেন্ড এবং হেনরি দ্য ফোর এই তিনজন রাজার রাজত্বকালে কিন্তু তিনি বেঁচে ছিলেন। তিনি একদিকে ছিলেন একজন পোয়েট, তিনি ছিলেন একজন রাইটার এবং সেই সাথে সাথে তিনি ছিলেন একজন ডিপ্লোম্যাট। অর্থাৎ তার ওঠা বসা এইরকম সেই সময়কার বড় বড় রাজাদের সাথে ছিল এবং যেহেতু তার এই যোগাযোগ উপর মহলের সাথে ছিল, তার বিভিন্ন সময় তার বিভিন্ন সুযোগ হয়েছিল বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে যাওয়ার। আর এই দেশ বিদেশে ঘুরতে যাওয়াই তাকে পরবর্তীকালে অনেকটা সাহায্য করেছিল ক্যান্টারবেরি টেলসের ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে চিত্রায়ন করতে। এবার সেখানে নাইট, স্কোয়ার বা ওয়াইফ অফ বাথের মতন যে এই যে মার্ভেলাস ক্যারেক্টারগুলো চসার তৈরি করেছিলেন, এগুলা কিন্তু সেই সময়কার অর্থাৎ ওই সময় মেডিয়েভাল ইংল্যান্ডে চসার তার পার্শ্ববর্তী অর্থাৎ তার চারপাশের লোকজনকে তিনি অবজার্ভ করে তিনি তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে পরবর্তীকালে তিনি তার এই লেখাতে তাদেরকে ইমপ্লিমেন্ট করেন। এবার চসার যখন এইরকম মেডিয়েভাল ইংল্যান্ডে লেখালেখি করছেন, তখন ইংল্যান্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অবস্থা কিন্তু এখনকার দিনের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতন এত পলিশ ছিল না। তখনকার দিনে ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা সাধারণত পিজান্ট শ্রেণীর পিজান্ট পিপল যারা অর্থাৎ কমন পিপল, কমনার্স যারা ছিল, তারাই সাধারণত এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলত। বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, চার্চের বিভিন্ন কাজে অর্থাৎ বিভিন্ন অথরিটেরিয়াল কাজে মেনলি ফ্রেঞ্চ এবং ল্যাটিন এই দুই ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহৃত হতো। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বর্তমান এত প্রাচুর্য তা কিন্তু এই চসারের হাত ধরেই এবং এই ক্যান্টারবেরি টেলসের হাত ধরেই ওই সময় ঘটেছিল। আর এই কারণেই ক্রিটিক জন লিভিংস্টন লোজ তিনি চসারের সম্পর্কে একটা উক্তি করেন। উক্তিটা ছিল এইরকম যে চসার ফাউন্ড হিজ নেটিভ টাং আ ডায়ালেক্ট অ্যান্ড লেফট ইট আ ল্যাঙ্গুয়েজ। এইরকম একটা খুব সুন্দর একটা উক্তি জন লিভিংস্টন লোজ চসার সম্পর্কে করেন। চসার তিনি তার এই ৬০ বছরের জীবনে তিনি অনেক লেখা লিখে গেছেন, যাদের ভেতরে দ্য বুক অফ দ্য ডাচেস, দ্য রুমাউন্ট অফ দ্য রোজ, দ্য হাউস অফ দ্য ফেম, দ্য পার্লামেন্ট অফ দ্য ফাউল। এছাড়া ১৩৮৬ সালে পাবলিশ হওয়া ক্যান্টারবেরি টেলস, যাকে নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, তা তিনি লেখেন এবং ১৪০০ খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং তিনিই ছিলেন একমাত্র পোয়েট যাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে প্রথম বেরি করা হয়েছিল। এই ছিল অথরিয়াল ব্যাকগ্রাউন্ড। এবার চলে যাওয়া যাক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ ক্যান্টারবেরি টেলস জানার জন্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। চসারের সময়ে অর্থাৎ মেডিয়েভাল ইংল্যান্ডে ওই সময় কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল দ্য 100 ইয়ার্সের ওয়ার। 1337-এ এই লড়াই শুরু হয়েছিল, যেটা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল। প্রায় ১১৬ বছর ধরে এই যুদ্ধ চলেছিল এবং ১৪৫৩ সালে গিয়ে এই যুদ্ধ শেষ হয়। ঠিক তেমনি ইংল্যান্ডেও ১৩৪৮ সালে দ্য ব্ল্যাক ডেথ নামের একটা পেন্ডামিক অ্যাটাক হয়, যেটা মনে করা হয় তৎকালীন যে র্যাট ফ্লি থাকে অর্থাৎ বিভিন্ন ইঁদুরের গায়ে যে বিভিন্ন ধরনের মশা মাছি থাকে, সেই তাদের কাছ থেকেই এফেক্টেড হয়ে এই ব্যাকটেরিয়া ইয়ারসিনিয়া পেস্টিস, এই পেস্টিসের কাছ থেকে এফেক্টেড হয়েই ওটা ইংল্যান্ডে এক ধরনের প্লেগ ছড়িয়ে যায় এবং এই প্লেগের মাধ্যমে ইংল্যান্ডের 30-40% অফ দ্য পপুলেশন সকলে মারা গেছিল এই ব্ল্যাক ডেথের জন্য। যার ফলে ইংল্যান্ডের
লোক সংখ্যা অনেক কমে যায়, এবং এই লোক সংখ্যা কমে যাওয়ার কারণে মজুর বা পিজেন্ট সম্প্রদায়ের লোক মারা যায়। চার্চে যারা ছিল ওখানকার অনেক পাদ্রী, অনেকে ওখানকার অনেক মঙ্ক, ওরা মারা যায়, যার ফলে বিভিন্ন ক্রাইসিস বিভিন্ন ফিল্ডে দেখা যেতে থাকে। তাই 2 নম্বরে থাকা এই ব্ল্যাক ডেথ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট চসারের সময়ে ঘটেছিল, যার সরাসরি একটা একটা যার সরাসরি একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু ক্যান্টারবেরি টেলসে লক্ষ্য করব। এরপরে রয়েছে পিজান্ট রিভোল্ট, অর্থাৎ বিভিন্ন কৃষকদের একটা রিভোল্ট হয়েছিল, একটা বিপ্লব হয়েছিল 1381 সালে। এই 1381 সালে ঘটা এই পিজেন্ট রিভোল্ট, তার ঘটার অন্যতম কারণ হচ্ছে ব্ল্যাক ডেথ। তার কারণ এই ব্ল্যাক ডেথের ফলে প্রচুর পরিমাণে লোক কিন্তু মারা যায়। আর এই অনেক লোক মারা যাওয়ার ফলে যে কিছুজন লোক ওই সময় বেঁচে ছিল, তারা তারা তখন বেশি পরিমাণ মজুরি চেয়েছিল। অর্থাৎ উপর শ্রেণীর, অর্থাৎ উপর মহলে যে সমস্ত লোকরা যারা ছিল তাদের কাছ থেকে তাদের জন্য কাজ করার জন্য নিচু সম্প্রদায়ের যে পিজেন্ট শ্রেণীর যে সমস্ত মানুষরা ছিলেন, তারা তাদের মজুরি বাড়াতে বলেছিলেন। এটা অনেক দিন তাদের এই কথা চলার পরেও কিন্তু তখন যখন এই উঁচু সম্প্রদায়ের মানুষেরা তাদের মজুরি বাড়াননি, তার ফলে ওয়াট টাইলার এবং জ্যাক স্ট্র, জন বল, এইরকম 3-4 জন নেতাদের নেতৃত্বে পিজেন্টরা অর্থাৎ কৃষক সম্প্রদায়ের লোকেরা 1381 সালে একটা বিদ্রোহ করে, যা সাধারণত পিজেন্ট রিভোল্ট নামে খ্যাত ছিল। এছাড়াও এই পিজেন্ট রিভোল্টের অন্যতম কারণ ছিল যে মিডিয়েভাল ইংল্যান্ডে কিছু ট্যাক্স চালু ছিল। এমনিতে ওই সময় ব্ল্যাক ডেথের কারণে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে। তা সত্ত্বেও অন্যদিকে চাষের ব্যবস্থা বা এগ্রিকালচার বা চাষবাসের অবস্থা খুবই খারাপ। তা সত্ত্বেও কন্টিনিউয়াসলি সাধারণ মানুষদেরকে প্রচুর পরিমাণে কর দিতে হতো বা ট্যাক্স দিতে হতো। যেমন কিছু ট্যাক্স ওই সময় চালু ছিল, যেমন টাইথে বা ধর্মকর, পোল ট্যাক্স বিভিন্ন চালু ছিল। এছাড়া 15 বছরের বেশি যে কোনো মানুষকে তাদেরকে কিছু সেলিং চার্জকে ডোনেট করতে হতো। এছাড়াও স্কুটেজ নামে এক ধরনের কর ওই সময় চালু ছিল। তো এই সমস্ত প্রচুর পরিমাণে এই করের যে বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য 1381 খ্রিস্টাব্দে পিজেন্ট রিভোল্ট হয়েছিল। তাহলে এই 3টে মেন ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল ইভেন্ট অবশ্যই জানা দরকার চসারের ক্যান্টারবেরি টেলস শুরু করার আগে। ঠিক আছে? আচ্ছা, এই ক্যান্টারবেরি টেলস যেটা চসার লিখেছিলেন 1386 খ্রিস্টাব্দে, এবং এটা তিনি লিখেছেন হিরোইক কাপলেটে। অর্থাৎ আমরা যদি ক্যান্টারবেরি টেলসের যে জেনারেল প্রলগ রয়েছে ওটাকে যদি দেখি, তাহলে দেখব ওখানে দুটো রাইমিং স্কিম, অর্থাৎ দুটো রাইমিং লাইনের মাধ্যমে, যেটাকে কাপলেট বলা হয়, এটাকে চসার সাধারণত নাম দিয়েছিলেন হিরোইক কাপলেট। ওকে, আর এখান থেকে প্রশ্ন হয় যে এই হিরোইক কাপলেট প্রথম কে ইন্ট্রোডিউস করেন? সোজাসুজি উত্তর হবে জিওফ্রে চসার তিনি তার ক্যান্টারবেরি টেলসে হিরোইক কাপলেট ইন্ট্রোডিউস করেন। এই ক্যান্টারবেরি টেলস, যেটা বোকাসিও, একজন ইটালিয়ান রাইটার, তার লেখা ডেকামেরন থেকে ইনফ্লুয়েন্স হয়ে ক্যান্টারবেরি টেলসটা তিনি লিখেছিলেন। এই ক্যান্টারবেরি টেলসে আমরা লক্ষ্য করব এর মধ্যে কিছু টেলস বা গল্প রয়েছে। একটা ফ্রেম ন্যারেটিভে এই ক্যান্টারবেরি টেলসটা লেখা। ইটালির ফ্লোরেন্স শহরে একসময় সেম একই রকমভাবে এক ধরনের প্লেগে অ্যাটাক হয়, এবং যার ফলে 10 জন পুরুষ এবং মহিলা সকলে মিলে 10 জন তারা এই ফ্লোরেন্স শহর ছেড়ে তারা একটা পাশের একটা ফোর্টে চলে যাবে, এবং ওখানে থেকে তারা 10 দিন ওখানে থাকবে, এবং ওখানে থাকার ফলে তারা 10 জন গল্প বলবে। এই রকম একটা কনটেক্সটে বোকাসিও তার ডেকামেরনটা লিখেছিলেন, এবং এই ডেকামেরনের এই ফ্রেম স্টোরিটাকে নিয়ে তিনি এই ক্যান্টারবেরি টেলসটা রচনা করেন। এখানে একটা ফিকশনাল ইনের কথা বলা রয়েছে, যার নাম ছিল ট্যাবার্ড ইন। অর্থাৎ ওই সময় দূরবর্তী কোনো স্থানে যাওয়ার জন্য সাধারণত ঘোড়ার পিঠে চেপে যেতে হতো। তো অনেক দূর বা কিছু দূর অন্তর এক একটা করে ইন বা সরাইখানা ওই সময় মিডিয়েভাল ইংল্যান্ডে ছিল। এই মিডিয়েভাল ইংল্যান্ডের এই সমস্ত ইনগুলোতে মানে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, বিভিন্ন ব্রেড, এই সমস্ত পাওয়া যেত, এবং রাত্রি যাপন করার জন্য সুযোগ সুবিধা ছিল। তো চসার এইরকম একটা কাল্পনিক ফিকশনাল ইন, যেটা তিনি বলেছেন সাউথ ওয়ার্কে অবস্থিত ট্যাবার্ড ইনে এসে তিনি ওখানে ছিলেন। ওইখানকার যে হোস্ট, যার নাম আমরা পেয়েছি হ্যারি বেইলি নামে, এই ওই ইনেরই একজন হোস্ট যিনি ছিলেন হ্যারি বেইলি, তিনি একটা বুদ্ধি আঁটেন।
চসার ওই ট্যাবার্ড ইনে থাকার সময় তিনি তারই মতন আরো কিছুজন লোককে দেখতে পান, যে তারাও যাচ্ছে কোথায়, তারাও যাচ্ছে কিন্তু ক্যান্টারবেরিতে। এই ক্যান্টারবেরিটাই কেন যাচ্ছিল না, আমরা এখন বিভিন্ন সময় লক্ষ্য করে থাকবো যে আমাদের এর অনেকে চেনা পরিচিত অনেকেই থাকেন যেনারা মাঝে মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ বা বিভিন্ন কাশী এই সমস্ত ধর্মীয় স্থানে মাঝে মধ্যে তারা ঘুরতে যান, বেড়াতে যান। তো সেই সময় মিডিয়েভাল ইংল্যান্ডে এইরকম একটা প্রথা চালু ছিল যে ওই সময় প্রায় অনেকে একসাথে মিলে এরকম একটা করে এরকম এক ধরনের পিলগ্রিমেজ তারা করবেন, অর্থাৎ একটা তীর্থযাত্রা করবেন। তো সেই সময় চসারও যেহেতু ওই ট্যাবার্ড ইনি উপস্থিত ছিলেন এবং তার মতনই বাকি ২৯ জন বা তার মতনই আরো কিছু জন ওইখানে উপস্থিত ছিলেন, যাদের মুখ্য উদ্দেশ্য ছিল ক্যান্টারবেরিতে যাওয়া। এই ক্যান্টারবেরিতেই রয়েছিল সেন্ট টমাস আ বেকেটের একটা কবর, এবং ওই ক্যাথিড্রাল বা ওইখানে যে টুমটা রয়েছিল ওটাকে ওই সময় খুব পবিত্র বলে মনে করা হতো। তো চসার যখন ওইখানে ছিলেন তার সাথে তখন পরিচয় হয়েছিল নাইটের, সেই সাথে সাথে স্কোয়ার এবং বাকি যে সমস্ত ক্যারেক্টার যারা ছিল। ক্যান্টারবেরি টেলসের পিলগ্রিমের সংখ্যা, অর্থাৎ টোটাল কতজন পিলগ্রিম রয়েছে, এটা একটা বিভিন্ন জায়গায় মতামত থাকতে পারে, মতভেদ থাকতে পারে। যেমন কোনো কোনো জায়গায় তোমরা দেখবে ২৯ জন রয়েছে, কোনো কোনো জায়গায় আবার থাকবে ৩১ জন। তো এটার মধ্যে ২৯ বা ৩১ দুটোই ঠিক হতে পারে, কোনো অসুবিধা নেই। তো চসার কি করেছিলেন, এই ২৯ জনকে একসাথে জড়ো করে এবং হ্যারি বেলি তাদেরকে হোস্ট করার কারণে তারা ডিসাইড করেছিলেন যে যেহেতু ক্যান্টারবেরি অনেকটা দূর, যাওয়ার এবং আসার পথে তারা প্রত্যেকে কিছু গল্প বলবেন, এবং এই গল্পর ছলে তাদের এই দূরবর্তী হাঁটাটা খুব সহজেই হাঁটা হয়ে যাবে। তো তারা প্ল্যান করেছিলেন যে ১২০ খানা গল্প বা 120 টেলস, ১২০ খানা গল্প কিন্তু লেখা হবে। এখানে চসার অ্যাজ এ ন্যারেটর এবং তিনি ফিকশনাল টেলস টোটাল ২৪ খানা লিখতে পেরেছিলেন। অর্থাৎ চসারের পক্ষে তার এই বেঁচে থাকাকালীন তিনি ২৪ খানা গল্প তিনি লিখতে পেরেছিলেন। বাকিগুলো তার পক্ষে সম্ভব হয়নি এই টেলসটাকে 120 টেলসটাকে কমপ্লিট করার জন্য। তোমরা যদি এই ক্যান্টারবেরি টেলসের বিভিন্ন টেলসগুলো দেখো, যেমন নাইটস টেল বা নানপ্রিস্ট টেল, এছাড়া জিওফ্রে চসারের বলা টেল অব দ্য ম্যালিবি, টেল অব দ্য থপাস, এই টেলগুলো যদি দেখো, দেখবে কিছুগুলো প্রোজ স্টাইলে লেখা এবং কিছুগুলো ভার্স স্টাইলে লেখা। এবং এখান থেকে অনেকবারই প্রশ্ন হয় যে চসারের টেলসটা বা ক্যান্টারবেরি টেলস কি শুধুমাত্র প্রোজ ফর্মে লেখা নাকি ভার্স ফর্মে, না বোথ একসাথে প্রোজ এবং ভার্স স্টাইলে লেখা? তাহলে তোমাদেরকে এখানে অ্যান্সার করতে হবে যে ক্যান্টারবেরি টেলসটা যেমন ভার্স স্টাইলে লেখা তেমনি ওটা প্রোজ স্টাইলেও লেখা। ক্যান্টারবেরি টেলসের এই জেনারেল প্রলগ, যেখানে চসার নাইট, স্কোয়ার, ওয়াইফ অফ বাথ, ক্লার্ক অফ অক্সফোর্ড এইরকম টোটাল ২৯ জন পিলগ্রিমের সম্পর্কে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তারা ডিসক্রাইব করেছেন টোটাল ৮৫৮ লাইনের মাধ্যমে। অর্থাৎ এই প্রোলগে টোটাল ৮৫৮ খানা লাইন রয়েছে। ১৩৮৬ সালে চসার তার একদম জীবনের একদম শেষ দিকে, অর্থাৎ চসার বেঁচেছিলেন ১৪০০ সাল পর্যন্ত, যে ১৪০০ সাল অর্থাৎ ১৩৮৬ সালে চসার এই ক্যান্টারবেরি টেলসটা পাবলিশ করেন। এই জেনারেল প্রলগের পরে একদম প্রথম টেল যেটা বলেছিলেন সেটা ছিলেন নাইটস, অর্থাৎ ক্যান্টারবেরি টেলসের সবচেয়ে একদম এই হায়ারার্কিতে থাকা একদম ওপরে নাইট, এই নাইটই প্রথম টেলটা বলেছিল। তাই ক্যান্টারবেরি টেলসের প্রলগের পরেই প্রথম টেলটা নাইটের মাধ্যমে শুরু হয়েছিল, এবং এর পরবর্তীকালে এরপরে মিলার এবং রিভ, ওয়াইফ অফ বাথ, নানপ্রিস্ট একে একে করে তারা নিজেদের গল্প বলতে থাকে এবং একে একে করে তাদের টেলসগুলো রয়েছে। একই রকমভাবে একদম শেষ টেলস, যেটা লাস্ট টেল হিসেবে কনসিডার করা হচ্ছে, তা হচ্ছে দ্য পার্সনস টেল। চসার তার এই ক্যান্টারবেরি টেলসে যে সমস্ত ক্যারেক্টারগুলোকে তিনি ক্যারেক্টারাইজড করেছেন এত সুন্দর করে, তিনি তাদেরকে নিয়েছিলেন তৎকালীন মিডিয়েভাল ইংল্যান্ডের ওই সময়কার তার দেখা তার চারপাশের মানুষদের কাছ থেকে। তিনি
তিনটে ভাগ থেকে, তিনটে স্টেট অর্থাৎ 3 স্টেট যেটা ওই সময় সোসাইটিতে ছিল, প্রথমে ছিল নোবেলটি, চার্চ এবং কমনার্স। এই তিনটে সম্প্রদায় থেকেই কিন্তু তার ক্যারেক্টারগুলোকে তৈরি করেছেন। যেমন আমরা যদি দেখি নাইট এবং স্কোয়ার এরা কিন্তু নোবেলিটি সম্প্রদায়ের লোক ছিলেন। চার্চের মধ্যে ছিলেন মঙ্ক, প্রায়রেস, এছাড়া ফ্রেয়ার। বাকি কমনার্সদের মধ্যে ছিলেন দ্য পার্সন, ক্লার্ক অফ অক্সফোর্ড, এছাড়া ওয়াইফ অফ বাক। তো এই 3 স্টেটের লোক বা এই 3 স্টেট থেকেই কিন্তু চসার তার ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টারাইজ করেছেন। এখান থেকে একটা প্রশ্ন বারবারই হয়ে থাকে যে চসারের ক্যান্টারবেরি টেলস যেটা চসার লিখেছেন, চসারের বলা টেলসগুলো কি কি? স্যার থপাসেস টেল অ্যান্ড দ্য টেল অফ ম্যালিবি, এই দুটো টেল মনে করা হয় চসারের নিজস্ব বা চসারের বলা টেল, এগুলো চসার বলেছেন। প্রোজ টেলস কোনগুলো? পার্সনস টেল আর টেল অফ ম্যালিবি, এই দুটো টেল কিন্তু প্রোজ টেল হিসেবে কনসিডার করা হয়েছে। তো এই ছিল জেনারেল প্রোলগের একটা ব্রিফ সামারি। তোমরা এখানে প্রথমে লক্ষ্য করবে যে এই ক্যান্টারবেরি টেলসের জেনারেল প্রোলগ যেটা রয়েছে, এটার একটা মিডিয়েভাল ল্যাঙ্গুয়েজে লেখা, এটা একটা তোমাদের সামনে এটা দেওয়া রয়েছে। আমরা এর লাইন বাই লাইন অ্যানালাইসিস হয়তো অন্য কোনো ভিডিওতে করব। এই ক্যান্টারবেরি টেলস শুরু হচ্ছে এরকম যে when that April with his sour suite, the droughty of the March had passed to the root, and bathed every vine in sweet liquor, of which virtue engendered is the flower. এইরকম ভাবে টোটাল 858 লাইন এই জেনারেল প্রোলগে রয়েছে। এর লাইন বাই লাইন অ্যানালাইসিস আমরা যখন করব তখন এর সম্পর্কে ডিটেলস আমরা কিছু বলবো। আপাতত এই হচ্ছে ক্যান্টারবেরি টেলসের জেনারেল প্রোলগ। এবারে এই ক্যান্টারবেরি টেলসের যে প্রোলগ যেখান থেকে চসার শুরু করেছেন, আমরা দেখব যে পরপর স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা তিনি তার যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারের সম্পর্কে তিনি ডেসক্রাইব করছেন। তো তোমাদের মধ্যে যদি কেউ এর টেক্সটটাকে পড়ো, তাহলে ওই টেক্সটের এখানে যেরকম আমি তোমাদের জন্য আলোচনা করছি প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল ডেসক্রিপশন, তাদের সোসাইটাল স্ট্যাটাস, তার ফিজিক্যাল অ্যাটায়ার অর্থাৎ তাদের ড্রেস কেমন ছিল, তাদের লুক কেমন ছিল, তারা তখন সেই সময় সোসাইটিতে তাদের অবস্থান কেমন ছিল, আমি যেমন এগুলো বর্ণনা করব, তোমরা যদি কেউ এর টেক্সটটা পড়ো তার আগে এই সামারিটা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ক্যান্টারবেরি টেলসের প্রোলগে একদম প্রথমে চসার কথা বলেছেন দ্য নাইটকে নিয়ে। এই নাইট যিনি ছিলেন এই ক্যান্টারবেরি টেলসের একদম প্রথম ক্যারেক্টার। তৎকালীন ইংল্যান্ডের যে 3টে ভাগ থেকে চসার তিনি এই ক্যারেক্টারগুলোকে তুলেছিলেন তাদের মধ্যে একদম হায়ারার্কিতে একদম প্রথমে ছিলেন নাইট, দ্য ফার্স্ট পিলগ্রিম। এই নাইট যে এই সোসাইটিতে একদম উপরস্থানীয়, তার সম্পর্কে চসার বলতে গিয়ে বলেছেন আ ভেরি পারফেক্ট জেন্টেল নাইট প্রেজেন্টিং হিম অ্যাজ দ্য আইডিয়াল সিভিলিক ফিগার। অর্থাৎ চসার এই ক্যান্টারবেরি টেলসে নাইটের সম্পর্কে তিনি বলছেন যে এই নাইট যিনি ছিলেন কিন্তু একদম জেন্টেল, খুব নম্র ভদ্র স্বভাবের একজন নাইট, যার মধ্যে সিভ্যালরিক অর্থাৎ নাইট যে একটা নাইট হওয়ার জন্য যে সমস্ত গুণগুলো দরকার ছিল এই নাইটের মধ্যে কিন্তু সবগুলো গুণ রয়েছে। এবং তিনি একদিক থেকে যেমন জেন্টল, তিনি একদিক থেকে পারফেক্ট এবং ভেরি পারফেক্ট হিসেবে তিনি নাইটকে তুলনা করেছেন। দ্য নাইট ইজ এ প্রফেশনাল সোলজার অ্যান্ড ক্রুসেডার হু হ্যাজ ফট অ্যাক্রস ইউরোপ, এশিয়া অ্যান্ড আফ্রিকা। অর্থাৎ নাইট হওয়ার কারণে তাকে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে বিভিন্ন সময় বিভিন্ন ক্রুসেডে তাকে অংশগ্রহণ করতে হয়েছিল। ক্রুসেড কথার অর্থ ধর্মযুদ্ধ। অর্থাৎ প্রায় মনে করা হয় যে 14খানা ক্রুসেডের সাথে এই নাইট যুক্ত ছিলেন। Despite his high rank, he is modestly dressed, symbolize humility and self-discipline. তার এই উঁচু র্যাঙ্ক হওয়া সত্ত্বেও, অর্থাৎ এরকম একজন উচ্চস্থানীয় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও মধ্যে কিছু মনুষ্যত্ব এবং একটা সেলফ ডিসিপ্লিন ছিল। His battles are fought for honor and religion.
নট ফর ওয়েলথ অর পার্সোনাল গ্লোরি। নাইট কিন্তু তিনি তার গ্লোরির জন্য বা পার্সোনাল গ্লোরির পেছনে তিনি এতটা মনোযোগ দেননি, বা নিজস্ব ওয়েলথ, অর্থের পেছনে তিনি জ্ঞান দেননি। তিনি মেইনলি যুদ্ধ করেছিলেন তার নিজস্ব অনার এবং তার রিলিজিয়ানকে রক্ষা করার জন্য। The knight embodies the core chivalric values of truth, honor, courage, generosity and courtesy। অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই নাইট যিনি সত্য এবং কারেজের সাথে তিনি লড়াই করেছেন, এবং তিনি এই ওয়েলথ বা যে টাকা পয়সার জন্য কিন্তু এই ক্রুসেডটা, বা তিনি যে ক্রুসেডগুলো লড়াই করেছেন এগুলো কিন্তু কারেজের জন্য, নিজের সাহসের জন্য, নিজের সাহসের মাধ্যমে তিনি একের পর এক ক্রুসেডের জন্য লড়াই করে যান। হি ইজ ডিপলি রিলিজিয়াস, তিনি ছিলেন কিন্তু ধার্মিক। হি গোজ অন পিলগ্রিমেজ ইমিডিয়েটলি আফটার রিটার্নিং ফ্রম ওয়ার, এবং যুদ্ধ থেকে ফিরেই তিনি বিভিন্ন তীর্থের জন্য রওনা দিয়ে দেন। দ্য নাইট ট্রাভেলস উইথ হিজ সান, এবং আমরা জানি যে এই নাইটের সঙ্গে তার সান স্কোয়ার ছিল, অ্যান্ড হিজ সার্ভেন্ট দ্য ইওমেন। এবং পরবর্তীকালে আমরা দুজন ক্যারেক্টারকে পাবো যাদের মধ্যে স্কোয়ার, তার অর্থাৎ নাইটের যে সান সে ছিল স্কোয়ার, এবং তার একজন সার্ভেন্ট ছিল যার নাম ছিল ইওমেন। ক্যান্টারবেরি টেলসের একদম প্রথম যে টেলসটা শুরু হবে সেটা কিন্তু এই নাইটেরই বলা। যেহেতু তিনি এই হায়ারার্কিতে একদম উচ্চস্থানীয় লোক ছিলেন, তাই মনে করা হয় চসার তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন তার এই টেলসটা শুরু করতে, বা তিনি তার টেলসে তাকে প্রথম স্থান দিয়েছেন। আমরা যদি এই নাইটস টেলটা লক্ষ্য করি তাহলে ওখানে দেখব প্যালামন এবং আরসাইট এই দুজন সৈনিকের, অর্থাৎ দুজন নাইটের টেলসটা যেটা রিফ্লেক্ট করেছিল অর্ডার, ফেট, জাস্টিস এবং সেই সাথে সাথে ডিভাইন কন্ট্রোলের উপর। তোমরা যদি কেউ এই নাইটস টেল পড়ে থাকো তাহলে ওখানে লক্ষ্য করবে ওই স্টোরিটা শেষ হচ্ছে যেখানে মার্স, যুদ্ধের দেবতা, এবং ভেনাস, তাদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে, অর্থাৎ ডিভাইন কন্ট্রোল ওই টেলসের মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। চসার পোর্ট্রেজ দ্য নাইট উইথ অ্যাডমিরেশন রাদার দেন স্যাটায়ার। তাহলে পুরো ক্যান্টারবেরি টেলসের এই জেনারেল প্রলগে যদি তোমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ো তাহলে দেখবে এখানে কিন্তু চসার কোনোরকমভাবে নাইটকে স্যাটায়ার করেননি। লাইনের মাধ্যমে নাইটের সম্পর্কে তিনি কিছু গুণগান গিয়েছেন। হি সার্ভস অ্যাজ এ মোরাল বেঞ্চমার্ক এগেনস্ট হুইচ আদার পিলগ্রিমস আর জাস্ট। অর্থাৎ এই নাইটকে দেখেই কিন্তু তখন নির্ণয় করা হতো যে একজন পিলগ্রিম হতে গেলে তার মধ্যে কি ধরনের আইডিয়াল ব্যাপারটা কেমন হতে হবে। অর্থাৎ একজন আইডিয়াল নাইট হিসেবে চসার এখানে তাকে রিপ্রেজেন্ট করেছে। দ্য নাইট রিপ্রেজেন্টস দ্য আইডিয়াল মেডিয়েভাল চিভালরিক ওয়ারিয়ার ব্যালেন্সিং স্ট্রেংথ, ফেথ অ্যান্ড হিউমিলিটি। তাহলে এই লাইনটাও আমরা আগেই নাইটের সম্পর্কে যে জিনিসগুলো, যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করেছি এই লাইনের মাধ্যমেও তাই বোঝাতে চাইছেন। চলে যাচ্ছি এর পরবর্তী যে ক্যারেক্টার, যেটা চসার তিনি তার প্রলগে উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন নান আদার দেন দ্য স্কোয়ার। এই স্কোয়ার ছিলেন নাইটের সান, অর্থাৎ দ্য স্কোয়ার ইজ দ্য সান অফ দ্য নাইট অ্যান্ড রিপ্রেজেন্টস ইউথফুল চিভালরি ইন দ্য ক্যান্টারবেরি টেলস। অর্থাৎ ক্যান্টারবেরি টেলসে নাইটের সান হিসেবেই স্কোয়ারের পরিচয়, এবং সেই সাথে সাথে পরবর্তীকালে ইনিও যে একজন নাইট হবেন তার আমরা একটা আগাম একটা লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। ওকে, হি ইজ অ্যাবাউট 20 ইয়ার্স ওল্ড, তাহলে তার বয়স 20 বছর, সিম্বলাইজিং দ্য ইউথ জেনারেশন অফ নাইটহুড। দ্য স্কোয়ার ইজ এ লাভার, সিঙ্গার অ্যান্ড এ পোয়েট, কন্ট্রাস্টিং উইথ হিজ ফাদার্স সিরিয়াসনেস। এই স্কোয়ার একজন লাভার, আর লাভার হওয়ার মানে তিনি একদিকে সিঙ্গার, তিনি আবার গানও গান, আবার একদিকে একজন পোয়েট। তাহলে স্কোয়ারের বৈশিষ্ট্য এটা হচ্ছে যে তার বাবার মতো ও এত সিরিয়াস নয়, এ একজন লাভার, সিঙ্গার এবং সেই সাথে সাথে পোয়েট। হি ইজ স্কিলড ইন রাইডিং, জাস্টিং অ্যান্ড ড্যান্সিং, শোয়িং
কোর্টলি অ্যাকমপ্লিশমেন্ট। তাহলে এই স্কোয়ারের চরিত্রের মধ্যে আমরা আরো কিছু গুণ দেখতে পাই, যেগুলো স্কোয়ার যেমন ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন, ডান্স মানে নাচতে ভালোবাসেন। আর স্বাভাবিকভাবেই শেক্সপিয়ারের কথা অনুযায়ী যে একজন লাভার পাগল আর একজন পোয়েট, এনাদের মধ্যে পার্থক্য কিছুই নেই, এরা সকলেই এক। তো ইনি যেহেতু একজন প্রেমিক, তাই তিনি ড্যান্সিং অর্থাৎ নেচে বেড়ান দিক সেদিক। তো তার মধ্যে একটা কোর্টলি ব্যাপার রয়েছে। এই সময় যখন দুজন প্রতিপক্ষের মধ্যে একটা লড়াই হতো, ওইটাকে বলা হয় জাস্টিং। তো ওই রকম জাস্টিং যুদ্ধ করতে স্কোয়ার ভালোবাসত। describes him as curly haired and fresh as May, emphasizing youth and vitality. আচ্ছা, এবারে চসার এই লাইনের মাধ্যমে তিনি স্কোয়ারের ফিজিক্যাল ডেসক্রিপশন দিচ্ছেন। কি বলছেন যে চসার ডেসক্রাইবস হিম অ্যাজ এ কার্লি হেয়ার। তাহলে তোমরা এখানে দেখো যে স্কোয়ারের চুলগুলো, এই যে সোনালী রঙের যে চুলগুলো একটু কার্লি হেয়ার, মানে কোঁকড়ানো চুল, একদম মে মাসের মতো তাকে ফ্রেশ মনে হচ্ছিল। এমফিসাইজিং ইউথ অ্যান্ড ভাইটালিটি, যেহেতু তার মধ্যে তারুণ্যের একটা ছাপ বোঝা যাচ্ছিল। তো এই লাইনের মাধ্যমে চসার ওইটা বলতে চেয়েছেন। হি ওয়ার্স এমব্রয়ডার্ড ক্লোদিং। দেখো তার পাশে এই ছবিতে দেখতে পাচ্ছ যে স্কোয়ার তার গায়ের যে ড্রেসটা ছিল, তার পোশাক যেটা সে পরেছিল, ওটার মধ্যে বেশ ডিজাইন, নতুন নতুন এমব্রয়ডার্ড মানে নতুন নকশা করা ছিল। রিফ্লেক্টিং হিজ লাভ ফর ফ্যাশন অ্যান্ড ডিসপ্লে। এবং এটা থেকে আমরা কি পাই? তার মধ্যে একটা ফ্যাশনের প্রতি আলাদা টেস্ট রয়েছে, এবং সেইটা আমরা এখানে বুঝতে পেরেছি। দ্য স্কোয়ার ফাইটস ইন ব্যাটেল primarily to win his lady's favor, not for religious duty. এই লাইনটার আমরা যদি নাইটের সাথে তুলনা করি, তাহলে দেখব যে নাইট তিনি তার ভার্চুর জন্য মেনলি লড়াই করতেন। কোনো টাকা পয়সা বা ওয়েলথের জন্য তিনি কিন্তু লড়াই করেননি, বা তিনি যে ফাইটগুলো করতেন মেনলি তার মেন পারপাস ছিল তার নিজের কারেজের জন্য। উল্টো দিকে স্কোয়ার কি করছেন? স্কোয়ার মেনলি এই লড়াইয়ে যোগদান করেন তিনি তার লেডিজ ফেভার, অর্থাৎ সেই সময় যেহেতু এখানে স্কোয়ার একজন রোমিও টাইপের লোক, তো যেমন ওই আমাদের তোমরা অনেকে অনেক সময় লক্ষ্য করবে ওই পাড়ার যে গলিতে টলিতে অনেক সময় থাকে না ছোড়া ছোকরারা, একটু জেনজি জেনারেশনের, এই স্কোয়ার হচ্ছে ওই সময়কার জেনজি। হ্যাঁ, তো এই বাইক টাইক নিয়ে বুম বুম করে একটু বেরিয়ে গেল, একটু ঘুরে টুরে এসে দু চারটে গান টান একটু আওড়ালো, এইরকম। তো স্কোয়ার হচ্ছে ওই রকম একদম জেনজি জেনারেশনের একজন ক্যারেক্টার। তো সে লড়াই করতে ভালোবাসে তার লেডি লাভের ফেভার পাওয়ার জন্য, নট ফর রিলিজিয়াস ডিউটি। কোনো তাকে যেহেতু সে নাইটের সন্তান বা নাইটের সান, সেই হিসেবে যে লড়াইয়ের জন্য তাকে লড়াই করতে হবে, ওই জন্য সে লড়াই করে না। সে লড়াই করে তার লেডিস ফেভার পাওয়ার জন্য। হি স্লিপস ভেরি লিটল, অর্থাৎ স্কোয়ারের খুব কম ঘুম হয় বা খুব কম ঘুমন। বিকজ হি ইজ অলওয়েজ ইন লাভ, হাইলাইটিং কোর্টলি লাভ আইডিয়ালস। স্বাভাবিকভাবেই মানুষ প্রেমে পড়লে ঘুম আসে না, বা ঘুম এলেও ঘুমের মধ্যে লেডি লাভের ছবি মনে পড়তে থাকে। রাস্তায় ঘুরতে ঘুরতে বাড়ির কোণে আনাচে কানাচে সবসময় লেডি লাভের ফেস দেখা যায়, তাই না? তো তেমনি এই স্কোয়ার যেহেতু প্রেমে পড়েছেন, আর সেই কারণেই হি স্লিপস ভেরি লিটল, তিনি খুব কম ঘুমোতে পারেন। বিকজ হি ইজ অলওয়েজ ইন লাভ, তার মনের মধ্যে সবসময় ভালোবাসা ঘুরছে, তার জন্য তার ঘুম হয় না। ওকে, তাহলে বোঝা গেল এই লাইনের মাধ্যমে। এই স্কোয়ার কিন্তু বেশ চমৎকার ক্যারেক্টার একটা, তাই না? আচ্ছা, ঠিক এইরকম দেখো এই যে ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো চসার ডিসক্রাইব করছেন, তোমরা যদি প্রোলগটা পড়ো ওই মেডিয়েভাল ল্যাঙ্গুয়েজে যেটা লেখা, সেখানেও কিন্তু প্রত্যেকটা লাইনের মাধ্যমে এই কথাগুলোই চসার ডিসক্রাইব করেছেন। আনলাইক দ্য নাইট, দ্য স্কোয়ার রিপ্রেজেন্টস রোমান্টিক অ্যান্ড ইমোশনাল চিভেলরি। আমরা এই বিষয়ে আগেই বলেছি। দ্য স্কোয়ার সার্ভস হিজ ফাদার হাম্বলি, showing respect and obedience despite his vanity. স্কয়ার ইয়ং, রোমান্টিক, এবং সেই সাথে সাথে সেলফ সেন্টার্ড হওয়া সত্ত্বেও সে তার যে বাবার প্রতি এতটাই হাম্বল বা এত অ্যারোগেন্ট নয়, বা সে ডিসরেসপেক্টফুল নয়। এই কারণেই এটা ওই লাইনের মাধ্যমে বোঝাতে চাইছেন। এবং এর সাথে সাথে আরও একটা এক্সট্রা একটা কথা বলা রয়েছে যে এই স্কয়ার তার বাবার যে মানে অর্থাৎ নাইটের শিল্ড, সেই শিল্ডটাকে অনেক সময় বহন করে নিয়ে যেত। সে খুব লয়াল ছিল তার বাবার প্রতি।
ক্যান্টারবেরি টেলসের পরের ক্যারেক্টার হলো দ্য ইয়োম্যান। এই ইয়োম্যান বা ইয়োম্যানের সম্পর্কে চসার বলেছেন, দ্য ইয়োম্যান ইজ দ্য সার্ভেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অব দ্য নাইট। নাইট এবং স্কয়ার, যারা হায়ারার্কিতে একদম উঁচু স্থানের লোক ছিলেন, তাদেরকে সার্ভ করতেন এই ইয়োম্যান। অর্থাৎ তারা যখন বিভিন্ন বনে বা ফরেস্টে গিয়ে তারা যখন হান্ট করতেন বা শিকার করতেন, তখন তাদের সহযোগী হিসেবে ইয়োম্যান তাদের সঙ্গে থাকতেন। হি রিপ্রেজেন্টস দ্য মিডল ক্লাস কমনার রেদার দেন দ্য অ্যারিস্টোক্রেসি। তিনি নাইটদের সঙ্গে থাকতেন, তা সত্ত্বেও এই ইয়োম্যান কিন্তু, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ইয়োম্যান ছিলেন মিডিল ক্লাস, অর্থাৎ কমন পিপল। এবং এইখান থেকে একটা আমরা হিন্ট পাই যে ওই সময় মিডিল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর যে উত্থান, এটা এই ক্যারেক্টারের মাধ্যমে চসার ডিসক্রাইব করেছেন। দ্য ইয়োম্যান ইজ ড্রেসড ইন গ্রিন ক্লদিং, অর্থাৎ এই ইয়োম্যানের গায়ের যে পোশাকটি ছিল এটা সবুজ রঙের। অর্থাৎ এই সবুজ থেকে আমরা কি বুঝতে পারবো তা পরে দেখছি। ট্রেডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ ফরেস্টার্স অ্যান্ড আর্চার্স, অর্থাৎ যারা বিভিন্ন বন জঙ্গলে শিকার করতে ঘুরে বেড়ান, তারা সাধারণত এরকম সবুজ রঙের ক্লোক পরে থাকেন। তো এই ইয়োম্যানের গায়ের ড্রেসটা ছিল ওই রকমই, অর্থাৎ তিনি ছিলেন একজন প্রফেশনাল ফরেস্টার। হি ক্যারিজ আ লং বো, তার হাতে একটা বেশ লম্বা ধরনের লং বো ছিল, ইন্ডিকেটিং হিজ রোল অ্যাজ এ স্কিল্ড আর্চার, অর্থাৎ তিনি ছিলেন একজন তীরন্দাজ। ওকে, অর্থাৎ বনের মধ্যে বা শিকার করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা হতো, সব ধরনের সমস্যা কিন্তু ইয়োমেনের সমাধান করার মতো তার ক্ষমতা ছিল। হিজ ইকুইপমেন্ট ইনক্লুডস আ সিপ অফ পিকক ফেদার্ড অ্যারোস, আ সোর্ড অ্যান্ড বাকলার। স্বাভাবিকভাবেই তিনি যেহেতু একজন শিকারী ছিলেন, তার যে ইকুইপমেন্টস অর্থাৎ তার যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো তার সঙ্গে ছিল, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। আ সিপ অফ পিকক ফেদার্ড অ্যারো, ময়ূরের পালক দিয়ে তৈরি করা তীর, সেই সাথে সাথে একটা সোর্ড এবং একটা বাকলার তার সঙ্গে রাখা ছিল। চসার describes him as having a weather beaten face, suggesting outdoor life and hard labor। এবং তার ফিজিক্যাল ডেসক্রিপশন দিতে গিয়ে চসার বলেছেন যে ইনি হচ্ছেন একজন ওয়েদার বিটেন ফেস, অর্থাৎ রোদ বৃষ্টি বিভিন্ন আবহাওয়া থেকে সার্ভাইভ করা তার শরীরের চামড়া। সাজেস্টিং আউটডোর লাইফ অ্যান্ড হার্ড লেবার, তিনি যে কঠোর পরিশ্রমী ছিলেন, এটা আমরা এখানে লক্ষ্য করি। হি ইজ নলেজ ইন উডক্রাফট। The yeoman is portrayed as silent and efficient, not boastful or talkative। এই ইয়োম্যানের সম্পর্কে চসার বলছেন যে ইনি ছিলেন কিন্তু সাইল্যান্ড অর্থাৎ চুপচাপ প্রকৃতির, কিন্তু খুব এফিসিয়েন্ট, নট বোস্টফুল, তিনি খুব অর্থাৎ তিনি অহংকারী বা ইগোইস্টিক নন, অর টকেটিভ, না তিনি উল্টোপাল্টা বেশি বকম বকম করেন, এরকমও নন। তিনি ছিলেন সাইল্যান্ট কিন্তু খুব কাজের দক্ষ। The yeoman completes the feudal household of the knight and the squire, representing the working class। এবং ওই সময়কার মেডিয়েভাল ইংল্যান্ডের যে ফিউডাল সিস্টেম ছিল, ওখানকার সবচেয়ে উঁচুতে ছিল নাইট, তারপরে ছিল স্কয়ার, এবং তারপরেই ইয়োমেন ওইখানে ঢুকে ওই ফিউডাল হাউসহোল্ডের যে সিস্টেমটাকে ওইটাকে কমপ্লিট করলো। এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন দ্য প্রায়োরেস। এই প্রায়োরেসের সম্পর্কে চসার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো বলেছেন তা আমরা একে একে দেখে নিই। দ্য ম্যাডাম এগলেন্টাইন, অলসো নোন অ্যাজ দ্য প্রায়োরেস, অর্থাৎ এই প্রায়োরেসের নাম যেটা আমরা পেয়েছি ক্যান্টারবেরি টেলসে তা হলো ম্যাডাম এগলেন্টাইন। সি রিপ্রেজেন্টস দ্য চার্চ অ্যারিস্টোক্রেসি রাদার দেন ট্রু মোনাস্টিক অস্টেরিটি। একজন চার্চের প্রায়োরেস, অর্থাৎ একজন নানকে চার্চে যে সমস্ত রুলস রেগুলেশন ফলো করা উচিত, চসার এখানকার প্রায়োরেসকে তার অপোজিট বর্ণনা করেছেন। চসার এখানে দেখিয়েছেন যে এই নান বা এই যে প্রায়োরেস যিনি ছিলেন, ইনি সাধারণত ওই সময়কার মডার্ন ডে ওমেনরা যেভাবে দিন কাটাতেন, অর্থাৎ সোশ্যাল ম্যানার্সটা তার অনেকটা হাই ছিল, তার যে ব্যবহার অ্যাটিচিউড অনেকটা হাই ক্লাস ছিল, যেমনটা একজন নানের হওয়া উচিত, তিনি তার একদম অপোজিট ছিলেন। প্রায়োরেস স্পিক্স ফ্রেঞ্চ লার্নড অ্যাট স্ট্র্যাটফোর্ড অ্যাট বো, নট পার্সিয়ান ফ্রেঞ্চ। এই প্রায়োরেস তিনি স্ট্র্যাটফোর্ড অ্যাট বো
নামের একটা একদম কমন কনভেন্ট ইংলিশ স্কুলে তিনি ফ্রেঞ্চটা শিখেছেন। কিন্তু তিনি যখন কথা বলেন তিনি দেখাতে চান যে তিনি পার্সিয়ান ফ্রেঞ্চ জানেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পার্সিয়ান ফ্রেঞ্চ ওই সময়কার অনেকটা উঁচু উঁচু একটা হাই স্ট্যাটাস ল্যাঙ্গুয়েজ ছিল। আর স্ট্র্যাটফোর্ড অ্যাট বো একটা সামান্য স্কুল, কিন্তু নান তিনি ওই স্ট্র্যাটফোর্ড অ্যাট বো স্কুলে পড়াশোনা করেছেন, সেখানে ফ্রেঞ্চ শিখেছেন, কিন্তু তার কথার টানে তিনি দেখাতে চাইছেন যে তিনি পার্সিয়ান ফ্রেঞ্চ বলতে পারেন। আচ্ছা, এখানে তার একটা হাইপোক্রিটিক সাইড এখানে চসার তুলে ধরেছেন, এবং সেই সাথে সাথে তিনি কতটা সফিস্টিকেটেড এটা তিনি প্রিটেন্ড করছেন এই লাইনের মাধ্যমে। হি ডিসপ্লেস কোর্টলি ম্যানার্স ইমিটেটিং দ্য বিহেভিয়ার অফ নোবেল লেডিস। যেমনটা হাই ক্লাস লেডিসরা যেভাবে ব্যবহার করে থাকেন তিনি সেই আদব কায়দাগুলোকে নকল করতেন। অথচ তার এগুলো নকল করা উচিত নয়, কারণ তিনি চার্চের একজন নান, এবং নানকে সবসময় সিম্পল হাম্বল লাইফ লিড করা উচিত। বাট তিনি অপোজিট, আর চসার তাকে অপোজিট ক্যারেক্টারই বর্ণনা করেছেন। চসার নোটস আর এক্সেসিভ কনসার্ন ফর টেবিল ম্যানার্স অ্যান্ড অ্যাটিকুয়েট। চসার ওপরের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো তিনি দেখিয়েছেন তার মধ্যে তিনি আরেকটা, তার সম্পর্কে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স তিনি বর্ণনা করেছেন যে তার এই প্রায়োরেস যখন খাওয়ার খেতেন সেটা তিনি প্রচুর পরিমাণে ফলো করতেন। সি ওয়েভস ওভার স্মল অ্যানিমেলস। ছোটোখাটো যখন কোনো অ্যানিমেলস অর্থাৎ কুকুর বা ইঁদুর এদেরকে যখন কোনো মানুষ কেউ মারতো বা ওরা যখন মারা যেত, তাদের মারা যাওয়াতে বা ওদের কষ্টে প্রায়োরিসের অনেক কষ্ট হতো। অর্থাৎ হার লাভ ফর পেটস কন্ট্রাস্ট উইথ হার ল্যাক অফ কনসার্ন ফর হিউম্যান সাফারিং। ওই সময় মানুষ প্লেগে আক্রান্ত হয়ে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে, মানুষ যথাসম্ভব যতটা পরিমাণ খাবারের দরকার খাবার পাচ্ছে না। তখন সেই সময়ে প্রায়োরেসের উচিত, যেহেতু ওই সময় প্রায়োরেস একটা চার্চের চার্চের একজন রিপ্রেজেন্টেটিভ, তার উচিত সেই সময় মানুষের দুঃখে সামিল হওয়া। প্রায়োরেস তখন কি করছে, সামান্য যেখানে অ্যানিমেলস, র্যাট বা ডগ, এদেরকে এদের দুঃখে এদের কষ্টে ও সমব্যথিত হচ্ছে। ওকে, তাহলে তার এই লাভটা, তার ভালোবাসাটা অনেকটা কন্ট্রাস্ট। সি ওয়ার্স আ গোল্ড ব্রুচ এনগ্রেভড উইথ অ্যামোর ভিনসিট ওমনিয়া। এটা একটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা অনেকবারই প্রশ্ন আসে যে তার গলায় একটা 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 কবচ ছিল যেটাতে লেখা ছিল অমর ভিনসিট ওমনিয়া, অর্থাৎ লাভ কঙ্কোস অল, ভালোবাসার দ্বারাই সবকিছু জয়লাভ হয়। এটা তার গলায় ঝোলানো আছে। দেখি, দ্য ব্রুচ সাজেস্ট ওয়ার্ল্ডলি অর কোর্টলি লাভ, নট ডিভাইন লাভ। তাহলে তার গলায়, তিনি একজন চার্চের মেম্বার, তার গলায় একটা বেশ সুন্দর একটা বাণী ঝুলানো রয়েছে, কিন্তু ওখানকার যে বাণীটা সেটার একদম অপোজিট কিছু বোঝাচ্ছে। ওখানে যে লাভের কথা বলা হয়েছে ওটা কিন্তু ডিভাইন লাভ নয়, অর্থাৎ স্পিরিচুয়াল বা গডলি লাভ নয়। এই লাভটা কিসের কথা? ওয়ার্ল্ডলি, ফিজিক্যাল লাভ অর কোর্টলি লাভের কথা বলা হয়েছে। তাহলে একজন নান সবসময় ফ্লেশ অ্যান্ড ব্লাড থেকে দূরে থাকা উচিত, তো মেটেরিয়ালিস্টিক প্লেজার থেকে দূরে থাকা উচিত। কিন্তু তার তার যে মিনিং, তিনি সবসময় রিপ্রেজেন্ট করছেন, তার এই ব্রুচটা রিপ্রেজেন্ট করছে কোনো ওয়ার্ল্ডলি, সবসময় কোনো ডিভাইন লাভের নয়, সেটা সবসময় রিপ্রেজেন্ট করছে এই আর্থলি লাভের কথা। ওকে, আচ্ছা, সি ইজ ডিসক্রাইব অ্যাজ মডেস্ট অ্যান্ড ডিগনিফাইড ইন অ্যাপিয়ারেন্স দো সাটলি অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, এইখানে এই লাইনের মাধ্যমে বোঝাতে চাইছেন চসার যে এই নান সবসময় পরিপাটি পোশাক পরে থাকতেন, এবং তিনি বেশ অ্যাট্রাকটিভ দেখতে ছিলেন। এখানে একটা জিনিস বলা যেতে পারে যে ওই সময় চার্চের যে অবস্থা ছিল, বা ওই সময় সাধারণ মানুষ তখন প্রচুর কঠিন পরিস্থিতিতে চলছিল। তার কারণ আমরা আগেই আলোচনা করেছি যে প্রায় ওই সময় বাইরে এমনিতে প্লেগ আক্রান্ত হয়ে ইংল্যান্ডের অনেক লোক মারা যাচ্ছে, সাধারণ মানুষ খেতে পারছে না, রুগ্ন হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, জামা কাপড় পরার জন্য পাচ্ছে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন নানের উচিত, বা নান বা চার্চের যে সমস্ত মেম্বাররা ছিলেন, তারা অপোজিট মানে কন্ট্রাস্টলি, ওনারা এখানে যেরকম নারীর ড্রেস পরিপাটি, উল্টো দিকে সাধারণ মানুষ কিছু না পরিতে হয়ে শীত গ্রীষ্ম বর্ষা বাইরে পড়ে রয়েছে, উল্টো দিকে নান এরকম পরিপাটি ড্রেসে বাইরে ঘুরছে। তো অপোজিট সাইডটা এখানে চসার দেখিয়েছেন। একই রকম ভাবে ওখানে ওরা খেতে পাচ্ছে না, কিন্তু নান যারা থাকতেন, ওনারা যারা চার্চের মধ্যে থাকতেন, ওনারা সবসময় বেশি বেশি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতেন। তাদের লাইফস্টাইল অন্যান্য লাইফ তাদের লাইফস্টাইলটা হাই লাইফস্টাইল ছিল। The prioress's behavior reflects vanity and affection rather than religious. তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখানে
প্রায়োরেসের ক্যারেক্টারে একটা একটা ইগোইস্টিক ব্যাপার দেখতে পাচ্ছি, এবং যেখানে একজন নানের ক্ষেত্রে বা প্রায়োরেসের ক্ষেত্রে সিম্পল রিলিজিয়াস ডিসিপ্লিন মেনে চার্চে থাকা উচিত, তার জায়গায় কন্ট্রাস্টলি তিনি বিপরীত, তিনি অপোজিট সাইড দেখাচ্ছেন। তার সমস্ত ইচ্ছা, তার সমস্ত কাজকর্ম, তার পোশাক আশাক সবই বিপরীত। মানে তিনি প্রকৃতপক্ষে চার্চে থাকার লোক নন। চসার্স পোর্ট্রেয়াল ইজ জেন্টলি স্যাটারিক্যাল, নট ওপেনলি হোস্টাইল। তাহলে আপাতত আমরা বর্তমানে প্রায়োরিসের ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি, ইতিমধ্যে নাইট, স্কোয়ার, ইওম্যান এদের সকলকে নিয়ে আলোচনা করছি, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের লাইন বা প্রত্যেকটা ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করতে গেলে করেছি, যেখানে আমরা লক্ষ্য করেছি যে আমরা শেষে বুঝতে পারছি যে চসার ওই ক্যারেক্টারের সম্পর্কে কোন টোনে কথা বলছেন, বা ওই ক্যারেক্টারকে তিনি কোন লেন্সে ফেলতে চেয়েছেন। আপাতত নাইট বা স্কয়ার বা ইউম্যান এদেরকে আমরা যেভাবে দেখেছি, চসার সেইভাবে কিন্তু ওনাদের প্রতি কোনো রকম স্যাটায়ার বা স্যাটারিক্যাল টোনে কিন্তু কিছু বলেননি। কিন্তু প্রায়োরেস অর্থাৎ চার্চের যে সমস্ত পিপলরা এর পরবর্তীকালে আমরা পাবো বা পাচ্ছি এখন, এদের সকলেই কিন্তু চসার একদম স্যাটারিক্যাল টোনে তাদের সম্পর্কে বলেছেন। তাহলে এই ছিল ক্যারেক্টার প্রায়োরিস ম্যাডাম এগলেন্টাইনের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট লাইন্স। এখানকার মধ্যে তোমাদের যে সমস্ত পয়েন্টস মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তোমরা চাইলে এগুলো নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী চরিত্র বা পরের ক্যারেক্টার, দ্য মঙ্ক। দ্য মঙ্ক ইজ আ মেম্বার অফ রিলিজিয়াস অর্ডার হু রিজেক্টস ট্রেডিশনাল মোনাস্টিক ডিসিপ্লিন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা নানের সম্পর্কে আলোচনা করেছি। এর পরবর্তী ক্যারেক্টার যেটা, তিনি হচ্ছেন মঙ্ক। আর সবচেয়ে ক্যান্টারবেরি টেলসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ মজাদার ব্যাপার হলো যে ক্যান্টারবেরি টেলসে বিশেষ করে চার্চের যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ মেম্বার্সরা আছেন, যেমন মঙ্ক, প্রেয়ার, সামনার, পার্ডনার, এরা যারা ছিল প্রায়োরেস, এদের সকলকে চসার তুলে তুলে স্যাটায়ার করেছেন। তার কারণ ওই সময়কার সোসাইটিতে যা ঘটনা ঘটেছিল সেগুলাই দেখে ওই সমস্ত লোকেরা ওই সময় কিভাবে মানুষদেরকে ঠকিয়ে পয়সা করতেন, চুরি করতেন, বা মানুষকে ঠকিয়ে কিভাবে টাকা সরিয়ে নিতেন, মানুষকে কিভাবে অত্যাচার করতেন কিন্তু ইনডিরেক্টলি। ওকে, তো সেইটা চসার ওই সময় দেখে তিনি তার এই ক্যান্টারবেরি টেলসে বর্ণনা করেছেন। তাই আমরা এখানে এই ক্যান্টারবেরি টেলস পড়লে একদম পরিষ্কার ছবির মতো বুঝতে পারবো যে ওই সময়কার 14th সেঞ্চুরির মেডিয়েভাল ইংল্যান্ডে কি অবস্থা ছিল, ওখানে চার্চ কতটা কোরাপ্ট ছিল। যার কারণেই তো পরবর্তীকালে জন ওয়াইক্লিফের ওই যে তিনি তিনি বাইবেলটাকে ট্রান্সলেট করলেন, এবং তারপরে যে একটা রিফরমেশন মুভমেন্ট এলো। ওকে, আচ্ছা, দ্য মঙ্ক দ্য মঙ্ক ইজ আ মেম্বার অফ রিলিজিয়াস অর্ডার হু রিজেক্টস ট্রেডিশনাল মোনাস্টিক ডিসিপ্লিন। মঙ্ক ইনি হলেন আরেকজন, তিনি হলেন চার্চের আরেকজন ক্যারেক্টার, যিনি সমস্ত ধরনের ট্রেডিশনাল যে সমস্ত চার্চে থাকার জন্য যে সমস্ত ট্রেডিশনাল রুলসগুলো ফলো করতে হয়, যে সমস্ত ডিসিপ্লিন ফলো করতে হয়, তিনি সবকিছু রিজেক্ট করে দেন, অর্থাৎ তিনি এগুলো কিছু মানেন না। যেমন এই চার্চের রুলসগুলো কিরকম ছিল, যে ফাস্টিং, অর্থাৎ ফাস্টিং মানে ব্রত ব্রত পালন করা, প্রেয়ার, আইসোলেশন, সবসময় আইসোলেট থাকা, নিজের চিন্তা ভাবনাগুলোকে গডের এতে দিয়ে দেওয়া, গডের সবসময় ঈশ্বরকে নিয়ে চিন্তা ভাবনা করা। তো এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে ট্রেডিশনাল মোনাস্টিক ডিসিপ্লিন। বাট এই সমস্ত জিনিসগুলোকেই মঙ্ক তিনি রিজেক্ট করতেন, এগুলোকে তিনি মানেন, এগুলো মানেন না, তিনি মানতেন না। হি বিলিভস দ্যাট ওল্ড মোনাস্টিক রুলস আর আউটডেটেড অ্যান্ড শুড নট বি ফলোড। একদম সোজা হিসাব, স্বাভাবিকভাবেই ইনি তো লম্পট মানুষ, আর সেই জন্য এনার এগুলো পছন্দ হবে না। আহ, কিন্তু এনাদের একটা ভালো বুদ্ধি ছিল যে এনারা সেই সময় চার্চে থাকতেন, চার্চে থাকলে কিছু যে স্পেশাল যে সমস্ত বেনিফিটগুলো পাওয়া সেগুলো তারা পেতেন। অর্থাৎ খাওয়া দাওয়াটা ভালো পরিমাণ হতো, পোশাক আশাকটা সুন্দরভাবে পরিপাটি করে পোশাক করা যেত, আর যে সমস্ত করের থেকে টাকাগুলো উঠতো, তো নিজেদের জীবন সুন্দরভাবে অতিবাহিত করার জন্য চার্চে জয়েন করে নেওয়াটাই বেস্ট। তো সেই হিসেবে মঙ্ক থাকতেন ওখানে, চার্চের একজন মেম্বার ছিলেন, আর সেই হিসেবেই তার এই সমস্ত ঈশ্বরের যে ডিভাইন যে সমস্ত জিনিসগুলো ছিল, ডিভাইন প্রেয়ার, ডিভাইন ডিসিপ্লিন যেগুলো ছিল, ওগুলো তো অবশ্যই তার ভালো লাগবে না। হি বিলিভস দ্যাট ওল্ড মোনাস্টিক রুলস আর আউটডেটেড। আর সেই জন্যই তাকে মনে হতো যে এই মোনাস্টারির রুলসগুলো যা রয়েছে এগুলো সবই পুরাতন, একদম পুরনো হয়ে গেছে, এগুলোকে ইট শুড নট বি ফলোড, এগুলোকে না মানাই ভালো। চসার ডেসক্রাইবস হিম অ্যাজ ফন্ড অফ হান্টিং। চসার
তিনি বলতেন যে তিনি বর্ণনা করেছেন যে এই মঙ্ক ইনি সবসময় শিকার করতে ভালোবাসতেন। অ্যান অ্যাক্টিভিটি ফরবিডেন ফর মঙ্কস। এই শিকার করার যে অ্যাক্টিভিটিটা, অর্থাৎ এই শিকার করা বা জঙ্গলে গিয়ে পশু হত্যা করা, এগুলো কিন্তু টোটালি এগুলো বাদ, মানে একদম ফরবিডেন রয়েছে মঙ্কদের ক্ষেত্রে। মঙ্কদের ক্ষেত্রে এই সমস্ত জিনিস, এইসব কাজ করা উচিত নয়। স্বাভাবিকভাবেই আমরা আগেই দেখেছি যে ইনি তো যে সমস্ত ট্র্যাডিশনাল মোনাস্টিক ডিসিপ্লিনগুলো রয়েছে ওগুলো তিনি মানতে চান না। স্বাভাবিকভাবে এই জন্য তিনি হান্টিংয়ে বেরোন। দ্য মঙ্ক ওয়ার্স ফাইন ক্লথস অ্যান্ড ফার লাইন স্লিপস। দেখো পাশের ছবিতে দেখতে পাচ্ছ ওটা, যে এই মঙ্ক সবসময় একদম সুন্দর ফার যুক্ত ড্রেস সবসময় পরতে থাকতো, আর ফাইন ক্লথ সবসময় পরে থাকতো, শোয়িং লাভিং ফর লাক্সারি, এবং তিনি লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে ভালোবাসতেন। এই ক্যারেক্টার মঙ্কের মাধ্যমে চসার, দেখো সিমিলারলি ঠিক অপোজিট, সোসাইটির অপোজিট দিকটা দেখাতে চেয়েছেন, যেখানে একজন মঙ্ক হওয়া মানে সবসময় তাকে, সবসময় তার যে ড্রেস, তার শরীরের অ্যাপিয়ারেন্সটা হবে, তিনি খাওয়া দাওয়া কম করবেন, তিনি অনেকটা রুগ্ন শুষ্ক শরীর হবে, তার গায়ের পোশাক, তার ওইদিকে চিন্তা থাকবে না যে তিনি কি ড্রেস পরে রয়েছেন, কিভাবে তার পোশাকগুলো রয়েছে, তার পোশাক আশাক নিয়ে তার কোনো কনসার্ন থাকবে না। তার একমাত্র চিন্তা ভাবনা থাকবে মানুষের জন্য কি করতে পারে। অন্যদিকে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, ওদের কতটা হেল্প করা যেতে পারে। ওনারে ওই সমস্ত মানুষের জন্য, মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করা উচিত ছিল মঙ্কদের। কিন্তু তার জায়গায় উল্টো দিকে মঙ্ক বা চার্চের যে সমস্ত লোকরা ছিলেন, ওনারা প্রচুর পরিমাণে নিজেরা বেশি লাক্সারিয়াস লাইফ লিড করতেন, অপোজিট টু দ্য কমন পিপল। তো সেইভাবে ইনি লাক্সারির প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল। হি ইজ ওয়েল ফেড। দেখো, হি ইজ ওয়েল ফেড অর্থাৎ খাওয়া দাওয়াটা তিনি বেশ ভালোভাবেই করতেন। যেখানে মঙ্ক মানে সবসময় দেখবে লিন, রোগা শুষ্ক জিরজিরে হওয়ার কথা, তার জায়গায় একদম খাওয়া দাওয়া করে একদম মোটা সোটা অ্যান্ড ফিজিক্যালি স্ট্রং, এবং সেই সাথে বেশ গাট্টা গোট্টা শক্তপোক্ত বলবান চেহারা। হিজ অ্যাপিয়ারেন্স কন্ট্রাস্ট শার্পলি উইথ দ্য আইডিয়াল ইমেজ অফ এ পুয়ার অ্যান্ড ডিসিপ্লিনড মঙ্ক। আমি আগেই আলোচনা করলাম যে একজন মঙ্কের যেভাবে একটা তার ক্যারেক্টারিস্টিক যা হওয়া উচিত, আমাদের ক্যান্টারবেরি টেলসের যে মঙ্ক রয়েছে উনি সম্পূর্ণ বিপরীত। দ্য মঙ্ক প্রেফার্স ওয়ার্ল্ডলি প্লেজার ওভার স্পিরিচুয়াল ডিভোশন। ঠিক নানের মতো বা প্রায়রসের মতো এই মঙ্কও তিনি স্পিরিচুয়াল ডিভোশনের থেকে তিনি ওয়ার্ল্ডলি প্লেজারটা বেশি পছন্দ করেন। চসার পোর্ট্রেজ হিম উইথ ক্লিয়ার আইরনি, স্যাটায়ার অ্যান্ড এক্সপোজিং রিলিজিয়াস করাপশন। এবং স্বাভাবিকভাবেই চসারের টোনটা অনেকটা আইরনিক্যাল বা স্যাটারিক্যালি, তিনি মঙ্ককে এখানে স্যাটায়ার করেছেন, এক্সপোজিং রিলিজিয়াস করাপশন। কারণ এই সমস্ত চার্চের এই মঙ্করা, এরাই তো সাধারণত ওই সময় চার্চটাকে কোরাপ্ট করে তুলেছিল। The monk represents a church figure who values comfort, wealth and freedom over faith. একজন মঙ্ক হিসেবে স্পিরিচুয়াল চিন্তাভাবনার থেকে তারা সবসময় বেশি আর্থলি, মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনায় মগ্ন থাকতেন। তাহলে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো মঙ্কের সম্পর্কে চসার বর্ণনা করেছেন। পরের ক্যারেক্টার দ্য ফ্রেয়ার। দ্য ফ্রেয়ার, এই ফ্রেয়ার যার নাম ক্যান্টারবেরি টেলসে উল্লেখ করা রয়েছে, ফ্রেয়ার হুবার্ট। Friar Hubert is a mendicant friar who lives by begging and granting absolution. এই ফ্রেয়ার ইনিও কিন্তু চার্চের একজন রিপ্রেজেন্টেটিভ। যেমন হি ইজ অফিসিয়ালি লাইসেন্সড বাই দ্য চার্চ টু হিয়ার কনফেশন। তাহলে তাকে চার্চ থেকেই নিযুক্ত করা হয়েছিল অফিসিয়ালি, যে হুইচ হি এক্সপ্লয়েটস ফর প্রফিটস। অর্থাৎ মানুষের এই যে কনফেশনগুলোকে, তাদেরকে কনফেশন শুনবে, অর্থাৎ মানুষের যে সমস্ত ভুল সিন মানুষ যেগুলো করে রেখেছে, তাদের সেই সিনগুলোকে কনফেস করলে ও সেই কনফেশনটাকে শুনবে, এবং সেই সাথে সাথে তাদের কাছ থেকে প্রফিট করবে। অর্থাৎ তারা যে সমস্ত পাপ করেছে ওই পাপগুলোকে শুনবে। দ্য ফ্রেয়ার প্রেফার্স ওয়েলদি মার্চেন্টস অ্যান্ড ল্যান্ড ওনার্স ওভার দ্য পুয়ার অ্যান্ড সিক। এই ধূর্ত ফ্রেয়ার যে সবসময় প্রেফার করত বিভিন্ন মার্চেন্টদেরকে এবং ল্যান্ড ওনারদেরকে। তার কারণ কি? তার কারণ এই মার্চেন্ট বা ল্যান্ড ওনারদেরকে যদি সে এই ইন্ডালজেন্স যদি বিক্রি করতে পারে বা তাদের যদি কনফেশন সে নিতে পারে, তাহলে তাদের সাথে যে ডিলিংসটা হবে, তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে টাকা পেতে পারে ওদের কাছ থেকে। তার জায়গায় যদি সে কোনো ওই সময়কার
পুয়ার, সিক, রুগ্ন, গরিব কোনো মানুষকে যদি ইন্টেলিজেন্স পেপার বিক্রি করে, তার জায়গায় ওখানে তার তো কোনো প্রফিট হবে না। ওই কারণে সে সবসময় বেছে বেছে মার্চেন্ট বা ল্যান্ড ওনারদেরকে তার এই কনফেশনগুলো বিক্রি করতো, কনফেশন পেপারটা বিক্রি করতো। হি ট্রিটস মানি অ্যাজ এ সাবস্টিটিউট ফর পেনান্স, ইকুয়েটিং পেমেন্ট উইথ ফরগিভনেস। তো মানুষকে যেখানে বোঝানো উচিত ছিল তার যে প্রার্থনার মাধ্যমে বা প্রার্থনা বা প্রেয়ারের মাধ্যমে গডের কাছে নিজেদের নিজেদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলো গডের কাছে প্রেয়ার করেই তার সেগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে, তার জায়গায় হি ট্রিটস মানি অ্যাজ এ সাবস্টিটিউট ফর পেনান্স। অর্থাৎ তার জায়গায় প্রেয়ার কি করতো, তার কাছে কনফেশন করাতো এবং কনফেশন করিয়ে টাকা নিত নিজে, এবং সেই হিসেবে সে সাবস্টিটিউট করে দিত, অর্থাৎ পাপটাকে সে পরিবর্তন করে দিত, তাকে টাকা দেওয়ার মাধ্যমে পাপ মুছে যাবে। ইকুয়েটিং পেমেন্ট উইথ ফরগিভনেস, অর্থাৎ সে ক্ষমা করে দিত। এখানে প্রেয়ার নিজেকে অ্যাজ এ গড লাইক ফিগার হিসেবে রিপ্রেজেন্ট করছে। যে Chaucer describes him as merry, eloquent, and socially skilled, using charm for gain. হ্যাঁ, চসার কি করেছেন, তিনি তার ক্যান্টারবেরি টেলসে তিনি এটা বর্ণনা করেছেন যে এই ফ্রেয়ারের মধ্যে একটা ম্যানিপুলেটিভ ক্ষমতা রয়েছে, তার রেটোরিক্যাল পাওয়ার রয়েছে, কথা খুব ভালো গুছিয়ে বলতে পারে, ম্যারি মেকিং অর্থাৎ সে মানুষের সাথে ভালো মিশতে পারে, ওকে, তার মধ্যে একটা চার্মিং কোয়ালিটি রয়েছে। কিন্তু সে কি করে, এই সমস্ত তার এই ভালো কোয়ালিটিগুলোকে কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে পয়সা লুটে নেয়। হি অ্যাভয়েডস লেপার্স অ্যান্ড বেগার্স, ভায়োলেটিং দ্য ট্রু ডিউটি অফ এ প্রেয়ার। লেপার্স কথার অর্থ হচ্ছে যে সমস্ত লোকেরা লেপ্রসি রোগে আক্রান্ত, অর্থাৎ কুষ্ঠ রোগে আক্রান্ত। হি অ্যাভয়েডস দেম, সে তাদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে এড়িয়ে চলে। আবার বেগার্সদেরকে, ভিক্ষুকদেরকেও এড়িয়ে চলে। তার কারণ কি, তার কারণ হচ্ছে একজন প্রেয়ার, প্রেয়ারের সবসময় উচিত যে সেই সময় সোসাইটিতে যে সমস্ত লোকেরা খেতে পারছে না, রুগ্ন, এই যে লেপরসি রোগে আক্রান্ত, যারা বেগার্স খেতে পারছে না, যারা রোগে আক্রান্ত, ওদের সেবা শুশ্রূষা করা, ওদের চিকিৎসা করা বা ওদের পাশে দাঁড়ানো। তার জায়গায় ফ্রেয়ার কি করছে, ফ্রেয়ার গিয়ে ওদের কাছে তো যায় না, হি অ্যাভয়েডস দেম, সে তাদেরকে অ্যাভয়েড করে। তার থেকে বরঞ্চ সে কি করে, সে তাদেরকে আরো কনফেশন বিক্রি করছে, কনফেশন বিক্রি করে টাকা নিচ্ছে, এবং জনসাধারণের কথা তো ভাবছেই না। তাহলে চার্চ কতটা করাপ্টেড হয়ে গেছিল ওই সময়, বিশেষ করে চার্চ তো করাপ্ট হয় না, চার্চের লোকেরা কিভাবে করাপ্ট হয়েছিল তা এখানে ক্যান্টারবেরি টেলসের একদম চসার একদম তার লেখার মাধ্যমে একদম ফুড়ে ফুড়ে পিন ফুড়ে দেখাতে চেয়েছেন। দ্য প্রেয়ার্স ক্লোদিং ইজ ফ্যাশনেবল অ্যান্ড কস্টলি, নট আ সাইন অফ প্রপার্টি। একজন প্রেয়ার হওয়া মানে তার মধ্যে একটা, যে মানুষ সবসময় লক্ষ্য করবে যে সাধারণত যারা গড বা ভগবানের চিন্তায়, ডিভাইন থিঙ্কিংয়ে যারা সবসময় বিশ্বাস করেন, তাদের এই আর্থলি ভালো সুন্দর জামা কাপড়, সুন্দর পোশাক আশাক, সুন্দরভাবে সাজা, এইসব জিনিসে তাদের কোনো মন থাকে না। রাদার দ্য প্রেয়ার্স ক্লোথিং ইজ ফ্যাশনেবল অ্যান্ড কস্টলি। ফ্যাশনেবল অ্যান্ড কস্টলি কখন হবে, তার এই ড্রেস, যখন সে এই আর্থলি জিনিসপত্রে তার বেশি লোভ থাকবে, তার মায়া মমতা বেশি থাকবে, আমাকে ভালো সাজতে হবে, ভালো ড্রেস পরতে হবে। এই ফ্রেয়ার ওই ক্যাটাগরিরই লোক ছিলেন। ফ্রেয়ারেরা এইভাবেই দিন কাটাতেন, তাদের ড্রেসে কোনো প্রভার্টির ছাপ নেই, একদম সুন্দর পরিপাটি করে সাজানো পোশাক। আর এটা আমরা দেখেছি লাস্ট মঙ্কের ক্ষেত্রেও একই রকম, ইভেন প্রায়রিসের ক্ষেত্রেও একই রকম। এই ফ্রেয়ারে হচ্ছেন গিয়ে একই ক্যাটাগরির লোক। হি অ্যারেঞ্জেস ম্যারেজেস ফর ওম্যান হি হ্যাড সিডিউসড, এক্সপোজিং মরাল হাইপোক্রাসি। এবার এই লাইনের মাধ্যমে ফ্রেয়ারের খুব একটা ডার্ক সাইড এখানে রিভেল হয়েছে, যেখানে আমরা লক্ষ্য করছি যে ফ্রেয়ার এই ক্যারেক্টারটা বা এই ফ্রেয়ারেরা কি করতেন, যে ওই সময়কার যে ইয়াং ওমেন যারা থাকতেন ওদেরকে ওরা সিডিউসড করতেন, সিডিউসড করে নিয়ে পরবর্তীকালে ওদেরকে আবার বিয়ে দিয়ে দিতেন। অর্থাৎ তার ওই ওমেনকে সিডিউসড, অর্থাৎ এই ইয়াং ওমেনগুলোকে সিডিউসড করার যে পাপটা, ওই পাপটা তাদেরকে অন্য কোথাও বিয়ে দিয়ে সেটা আবার ধুয়ে দিতেন, এক্সপোজিং মরাল হাইপোক্রাসি। ফেয়ারের যে একটা অপোজিট সাইড, ওকে, সেটা এখানে লক্ষ্য হয়েছে। আনলাইক ট্রু প্রেয়ার্স হি রিলাইজ অন পার্সোনাল প্রফিট রাদার দেন স্পিরিচুয়াল সার্ভিস। স্বাভাবিকভাবেই একজন প্রেয়ারে যেভাবে দিন কাটানো উচিত সেটা না করে তিনি পার্সোনাল তার যে নিজস্ব প্রফিটের উপর তিনি ধ্যান দিচ্ছেন, আর সমস্ত ধরনের স্পিরিচুয়াল সার্ভিসের কথা ভুলে গিয়ে। চসার প্রেজেন্টস দ্য প্রেয়ার অ্যাজ এ স্যাটারিক্যাল এক্সাম্পল অফ করাপশন ইন দ্য মিডিয়েভাল চার্চ, এবং এই মিডিয়েভাল চার্চের
ফ্রেয়ার হচ্ছে একদম একটা স্যাটারিক্যাল ক্যারেক্টার, বা তাকে ফ্রেয়ারের মাধ্যমে চসার স্যাটারিক্যাল সাইডটা ডেসক্রাইব করেছেন। পরের ক্যারেক্টার যাকে আমরা আলোচনা করব তিনি হলেন দ্য ক্লার্ক অফ অক্সফোর্ড, অর্থাৎ ইনি কিন্তু স্কলার লোক, প্রচুর পরিমাণে পড়াশোনা করেন। বা এরার সম্পর্কে চসার কি বলছেন তা আমরা দেখে নিই। আ সিনসিয়ার ডিভাউট স্টুডেন্ট অফ ফিলোসফি অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি হু লাভস লার্নিং। তাহলে এই ক্লার্ক অফ অক্সফোর্ড ও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের স্টুডেন্ট, আর সে প্রচুর পরিমাণে পড়তে ভালোবাসে, খুব সিনসিয়ার এবং ডিভাউট টু হিজ স্টাডি, অর্থাৎ পড়ার প্রতি সে খুবই মনোযোগী এবং সেই সাথে সাথে ডেডিকেটেড স্টুডেন্ট। মাচ অফ হিজ স্টাডি ইজ ডিভোটেড টু দ্য ওয়ার্কস অফ অ্যারিস্টটল। এবং এইখান থেকেই প্রায়শই অনেক সময় প্রশ্ন এসে থাকে যে আমরা ক্যান্টারবেরি টেলসে একজন ফিলোজোফারের নাম উল্লেখ পেয়েছি, এ কোন সে ফিলোজোফার? এটা হবে অ্যারিস্টটল। আর স্বাভাবিকভাবেই এই ক্লার্ক অফ অক্সফোর্ড বা অক্সফোর্ডের এই ক্লার্ক যিনি, ইনি অ্যারিস্টটলের লেখাগুলোকে তিনি মেনলি পড়তে ভালোবাসেন। অ্যারিস্টটলের লেখা মেটাফিজিক্স, পোয়েটিক্স এই সমস্ত ওয়ার্কস পড়তে ভালোবাসেন। হি ইজ পুয়ার, তিনি ছিলেন গরিব, বা এই ক্লার্ক অফ অক্সফোর্ডের যে ক্লার্ক ও খুব গরিব। অ্যান্ড স্পেন্ডস অল হিজ মানি অন বুকস, এবং সে তার সমস্ত টাকা পয়সা বই কেনাতেই খরচ করে ফেলে। স্বাভাবিকভাবেই যেহেতু পড়াশোনা করছে, স্কলার মানুষ, তাই টাকা পয়সার খুবই অভাব। হি স্পিক্স লিটল, বাট হোয়েন হি ডাজ হিজ ওয়ার্ডস আর ফুল অফ উইজডম অ্যান্ড মরাল ভার্চু। এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই ক্যান্টারবেরি টেলসকে যদি তোমরা বর্তমান প্রেজেন্ট কনটেক্সটে এটা পড়ো, তাহলে লক্ষ্য করবে যে বর্তমান সোসাইটি আর ক্যান্টারবেরি টেলসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আমরা এখন যে সোসাইটিতে রয়েছি, এখানকার যে সমস্ত আশেপাশে যে সমস্ত মানুষজনকে আমরা দেখছি উঁচু স্থানে থাকা, সেই সমস্ত মানুষদের সাথে যদি আমরা এই এক একটা ক্যারেক্টারকে বসিয়ে নিই, তাহলে কিন্তু হুবহু মিলে যাবে। দ্য ক্লার্ক অফ অক্সফোর্ড একই রকমভাবে ও খুব কম কথা বলে, হি স্পিক্স লিটল, খুব অল্প পরিমাণ কথা বলে, বাট হোয়েন হি ডাজ, কিন্তু যখন সে কথা বলে তার কথাগুলো বেশ উইটি হয়। হিজ ওয়ার্ডস আর ফুল অফ উইজডম, জ্ঞানে ভরপুর কথাবার্তাগুলো, অ্যান্ড মরাল ভার্চু, এবং তার কথার মধ্যে একটা মরাল টোন থাকে। এর পরের ক্যারেক্টার যাকে নিয়ে আমরা আলোচনা করব, তিনি হলেন দ্য সার্জেন্ট অফ ল, আ সাকসেসফুল লয়ার কমিশনড বাই দ্য কিং। অর্থাৎ ওই সময় যে রাজা, ওই রাজার দ্বারা কমিশন হওয়া ক্যারেক্টার হলেন সার্জেন্ট অফ ল। এই সার্জেন্ট অফ লয়ের সম্পর্কে চসার বলেছেন যে ইনি ছিলেন স্বাভাবিকভাবে ইনি একজন লয়ার, এবং ইংলিশ বা ইংল্যান্ডের সমস্ত ধরনের ল আর লিগাল যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল, এগুলোর সম্পর্কে তার খুব গভীর জ্ঞান ছিল, নলেজেবল ছিলেন তিনি। হি প্রজেক্টস অ্যান ইমেজ হিমসেলফ অ্যাজ বিজি অ্যান্ড সাকসেসফুল। এবার স্বাভাবিকভাবেই তিনি তার এই মানে এই ল তিনি তো একজন লয়ার, এবং তার কারণেই তিনি সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। আবার এটাও হতে পারে যে তিনি দেখাতেন যে তিনি সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন, বা তার কাজকর্ম, তার অনেক কাজ রয়েছে, তিনি খুব ব্যস্ত মানুষ, এটা তিনি প্রিটেন্ড করতেন। হি প্রজেক্টস অ্যান ইমেজ হিমসেলফ অ্যাজ বিজি অ্যান্ড সাকসেসফুল। ওয়েল পেইড, যেহেতু এনারা প্রফেশনাল ছিলেন, তাই এটা সবসময় তাদের কথাতে কোনো রোমান্টিক বা ইমোশনাল টোন থাকতো না, বা তাদের কথাবার্তায় কোনো ইমোশনাল টাচ থাকতো না। তাদের কথাবার্তাগুলো সবসময় হতো লজিক্যাল, বা অনেক সময় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে ভরা। চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, দ্য ফ্র্যাঙ্কলিন। এই ফ্র্যাঙ্কলিনের সম্পর্কে চসার বলেছেন যে হি ইজ এ ওয়েলদি ল্যান্ড ওনার, অর্থাৎ ইনি ছিলেন একজন পয়সাওয়ালা ল্যান্ড ওনার। হি লিভস ফর হিজ ওন সেন্সুয়াল প্লেজার, এবং ইনি সবসময় একটু এই সেন্সুয়াল প্লেজারটা বেশি ভালোবাসেন, যেমন ফুড, ড্রিঙ্ক, এবং একটু কমফোর্ট, এইসব জিনিস তিনি পছন্দ করতেন, অর্থাৎ সেন্সুয়াল প্লেজারটা তার পছন্দের জায়গা। হি ইজ এ কনসিওর অফ ফুড অ্যান্ড ওয়াইন, তিনি যে কোনো ধরনের ফুড এবং খাওয়ার বা ওয়াইনকে তিনি বেশ ভালো জাজ করে বলতে পারতেন এটা কতটা ভালো, বা কতটা এর এর কোয়ালিটি কতটা ভালো, এইরকম একটা ক্ষমতা ছিল ফ্র্যাঙ্কলিনের। হি ইজ কম্পেয়ার টু এপিকিউরিয়াস অ্যান্ড সেন্ট জুলিয়ান বিকজ হি ইজ জোভিয়াল অ্যান্ড হসপিটেবল। আচ্ছা, এখানে এপিকিউরিয়াস যিনি, ইনি হচ্ছেন একজন গ্রিক ফিলোজোফার, যিনি সবসময় একটাই কথা বিশ্বাস করতেন যে প্লেজার ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য লাইফ, অর্থাৎ আমাদের মনুষ্য জীবনের একমাত্র মুখ্য উদ্দেশ্য হবে প্লেজার,
প্লেজার। ওকে, যেমনটা চার্বাক দর্শনে বলা হয়েছে, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ঘি খেয়ে বাঁচবে, প্রয়োজনে যদি ধার করে খেতে হয় তাও খাও। তো এই এপিকিউরিয়াসের কাছ থেকেই যে থিওরিটা এসেছে ওটাকে বলা হয় এপিকিউরিয়ানিজম, অর্থাৎ আলটিমেট পারপাস অফ দ্য লাইফ শুড বি প্লেজার সিকিং। ওকে, হি ইজ কম্পেয়ার টু এপিকিউরিয়াস। তো এইরকম একটা ফিলোসফিতে ফ্র্যাঙ্কলিন বিশ্বাসী ছিলেন, এবং সেই সাথে সাথে তিনি খুব জোভিয়াল এবং হসপিটাবল, অর্থাৎ তার মধ্যে একটা জেনারেস ব্যাপার ছিল আর কি। আচ্ছা, হি হ্যাজ এ হোয়াইট বিয়ার্ড। স্বাভাবিকভাবেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফ্র্যাঙ্কলিনের যে ক্যারেক্টার, ফ্র্যাঙ্কলিনের সাদা গোটা মুখ, দাড়িতে ভর্তি ছিল, সাদা দাড়িতে, অ্যান্ড এ রুডি কমপ্লেক্সন, এবং স্বাভাবিকভাবেই এই চোখ মুখটা অনেকটা লালচে, একটা লাল ভাব ছিল। এবং এখানে ক্যান্টারবেরি টেলসে এই ফ্র্যাঙ্কলিনকে স্যান্টা ক্লজের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড ক্যারিজ এ ড্যাগার, এর সঙ্গে একটা ছোট্ট ড্যাগার রয়েছে, অ্যান্ড এ ট্রিঙ্কেট ব্যাগ অফ সিল্ক অ্যান্ড ইন হিজ গ্রিডল, এবং একটা সবুজ রঙের ছোট্ট ব্যাগ তার সাথে রয়েছে। এবং মনে করা হয় যে এই ফ্র্যাঙ্কলিনের এই ঝোলা বা এই ঝুলিতে তিনি সবসময় টাকা পয়সা বহন করে নিয়ে যেতেন বা টাকা পয়সা নিয়ে যেতেন। ওয়েলদি মানুষ টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করতেন। As an aside, the reader is told that he had served as a justice for the peace and a member of the parliament. But these are only incidental as far as he is concerned. এবং এই ফ্র্যাঙ্কলিনের সম্পর্কে রিডাররা যেটা খুব মানে জানতে পারবে ভেতর থেকে, সেটা হচ্ছে যে এই ফ্র্যাঙ্কলিন, ইনি হচ্ছেন একজন পার্লামেন্টের মেম্বার, আর সবসময় ইনি একটু শান্ত বা শান্তি এইসব জিনিস পছন্দ করেন। এই ছিল ফ্র্যাঙ্কলিনের সম্পর্কে একটা ব্রিফ ডেসক্রিপশন। চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, দ্য মার্চেন্ট। স্বাভাবিকভাবেই মার্চেন্ট অর্থাৎ মহাজনী লোক, ব্যবসার সাথে জড়িত থাকবেন। তাহলে মার্চেন্টের সম্পর্কে চসার কি বর্ণনা করেছেন দেখে নেওয়া যাক। হি ইজ শ্রুড, তিনি হচ্ছেন বেশ ধূর্ত, মানে একদম চালাক, অ্যান্ড অ্যারোগ্যান্ট। এবার চসার ইনাকে অ্যারোগ্যান্ট কেন বলেছেন, তার কারণ ইনি ইনি তার ব্যবসায় বা তিনি যে ব্যবসা করেন তার জন্য তার মধ্যে বেশ একটা গর্ব রয়েছে, তার একটা ঘামেন্ট রয়েছে। হি উড নেভার লেট আদার্স বিকেম অ্যাওয়ার অফ হিজ ট্রু ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, এবং তার যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তিনি কতটা ধনী বা তার মধ্যে তার কত পরিমাণ টাকা রয়েছে, অর্থ রয়েছে, এই জিনিসটা মার্চেন্ট কখনো ডিসক্লোজ করেন না, বা মার্চেন্ট কখনো এটা সবার সামনে পেশ করেন না। খুব টাকা বলা লোক, কিন্তু মেপে ঝুঁকে কথা বলে। দ্য মার্চেন্ট টক্স অফ নাথিং, খুব কম কথা বলে, বাট বিজনেস অ্যান্ড থিংস হিমসেলফ, বাট বিজনেস, এবং যখন কথা বলে শুধুমাত্র কি করে ব্যবসাটা কিভাবে করলে লাভবান হবে বা ব্যবসা সংক্রান্ত। মার্চেন্ট মানে স্বাভাবিকভাবে ট্রেডিং সম্পর্কে সে বেশি ভালো কথা বলতে পারে। অ্যান্ড থিংস হিমসেলফ, এবং সবসময় নিজেকে ভাবে অ্যান এক্সপার্ট অন অল ম্যাটার্স রিলেটেড টু ট্রেড, স্বাভাবিকভাবেই। এবং সে নিজেকে সবসময় তার এই ট্রেডিংয়ে সে সবসময় নিজেকে সর্বোচ্চ মনে করে। তার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে তার মধ্যে একটা ইগো বা একটা একটা অ্যারোগেন্ট ব্যাপার রয়েছে তার মধ্যে। হি ট্রেডস ইন ফার্স অ্যান্ড আদার ক্লথস মোস্টলি ফ্রম ফ্ল্যান্ডার্স। তো এই ফ্ল্যান্ডার্স হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা, এবং এই ফ্ল্যান্ডার্স থেকেই সে মেনলি ফার্স অর্থাৎ উল এবং তার সমস্ত কাপড় টাপড় এইগুলো সে ট্রেড করে, অর্থাৎ এই মার্চেন্ট মেনলি যুক্ত রয়েছে কাপড়ের ব্যবসার সাথে। স্বাভাবিকভাবেই আমরা পরবর্তীকালে পরে তোমরা হয়তো অনেক সময় কোনো নভেল পড়েছো যে দ্য মল অফ ফ্ল্যান্ডার্স, তাই না? দ্য মল অফ ফ্ল্যান্ডার্স, সেই ফ্ল্যান্ডার্স হচ্ছে একটা জায়গা, ওইখানকার কথা এখানে উল্লেখ করা রয়েছে। এই মার্চেন্টের সম্পর্কে চসার আরও বলেছেন যে হি ওয়ার্স রিচ অ্যান্ড ফ্যাশনেবল ক্লোথস শোয়িং হিজ ডিজায়ার টু অ্যাপিয়ার সাকসেসফুল, এবং এই মার্চেন্ট যে ও সবসময় বেশ ওয়েল ড্রেসড থাকে স্বাভাবিকভাবেই, আর সবসময় সে তার একটা হাই স্ট্যাটাস সে সবসময় দেখাতে চায়। স্বাভাবিকভাবেই এই ড্রেস, কাপড় চোপড়, হ্যাঁ, লুকস, এইগুলোর উপর বেশি ফোকাস করা মানে আমরা বুঝতে পারছি যে ইনি আর্থলি প্লেজারে বেশি বিশ্বাসী। আচ্ছা, দ্য মার্চেন্ট worried about pirates, war and trades risk because they can affect his income. আচ্ছা, এই মার্চেন্টের সবসময় একটা ভয় রয়েছে যে সেই সময় হয়তো কোনো পাইরেট যদি তাকে মানে অ্যাটাক করে, তাহলে কিন্তু তার এই সমস্ত ইনকাম বা তার যে সোর্স অফ ইনকাম
এগুলো অনেক সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তখন যেহেতু এই ট্রেডিং সবসময় সমুদ্র পথে হতো, আর এই পাইরেটদের তখন খুব দাবদাবা ছিল। তো এই পাইরেটের কাছ থেকে কিন্তু মার্চেন্ট প্রচুর পরিমাণে ভয় করতেন। হি রিপ্রেজেন্টস দ্য রাইজিং মিডিল ক্লাস। আর এই ক্যারেক্টারের মাধ্যমে, অর্থাৎ দ্য মার্চেন্টের মাধ্যমে, চসার দেখাতে চেয়েছেন ওই সময়কার উঠতি মধ্যবিত্ত ফ্যামিলির কথা। তো এই ছিল চসার মার্চেন্টের সম্পর্কে অল্প কিছু ডেসক্রিপশন। চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, দ্য কুক, বা বর্তমান বলা যেতে পারে সেফ। হি ওয়ার্কস ফর দ্য গিল্ডসম্যান। হ্যাঁ, আমরা এরপরে আরো 5জন গিল্ডসম্যানের নাম পাবো। ওকে, গিল্ডসম্যান বলতে গিল্ডের কিছু 4-5জন লোক ছিলেন, গিল্ডসম্যান বলা হয় ওনাদেরকে। অ্যান্ড ইজ নোন ফর হিজ কুলিনারি স্কিল। এই কুলিনারি কথার অর্থ হচ্ছে রান্না বান্নায় তার খুব ভালো হাত ছিল, তিনি খুব ভালো রান্না করতে পারতেন। একটা স্পুন তিনি ধরেছেন হাতে, মাথায় সেফেদের ওই ক্যাপটা রয়েছে। আচ্ছা, হি ইজ কোয়াইট এবল অ্যান্ড এক্সপিরিয়েন্সড। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তিনি তার ফিল্ডে মাস্টার, অর্থাৎ তিনি খুব ভালো রান্না করতে পারেন এবং ওয়েল এক্সপিরিয়েন্সড। দ্য অনলি ডিটেল প্রোভাইডেড অ্যাবাউট হিম ইজ এ ক্রাস্টি সোর অন হিজ লেগ। চসার কুকের সম্পর্কে যে সবচেয়ে বেশি যেটা তিনি ডেসক্রাইব করেছেন সেটা হচ্ছে ক্রাস্টি সোর, ক্ষত রয়েছে। টু মেডিয়েভাল অবজার্ভস। আচ্ছা, তো এই ক্ষত যে রয়েছে এটার মাধ্যমে চসার দেখাতে চেয়েছেন যে উনি বা দ্য কুক ও খুব ভালো রান্না করতে পারে কিন্তু আনহাইজেনিক। তাহলে দেখো এইখানে একটা একটা যে রান্না বান্না খাওয়া দাওয়ার এটা সবসময় একটা পরিষ্কার হাইজিনিক হলে জিনিসটা ভালো হয়। আহ, উনি সেই দিক থেকে এক্সপিরিয়েন্সড, রান্না বান্না সব দিক থেকে পরিপাটি, সবকিছু ভালো, সবকিছু ঠিকঠাক। কিন্তু কুকসের এই যে জঘন্য আনহাইজেনিক ব্যাপারটা এখানে ইনক্লুড করে দিয়ে আহ, এখানে স্যাটারটা তিনি এখানেই করেছেন চসার। To medieval observe, to medieval observers, such an application rendered a person unclean and to be avoided. তো স্বাভাবিকভাবেই ওই সময় এই যে মেডিয়েভাল ইংল্যান্ডে যখন প্লেগ হলো, প্লেগটা মেন কারণ হয়েছিল এই আনহাইজেনিক সিচুয়েশনের কারণে। কারণ খুব অপরিষ্কার হয়ে পড়েছিল সেই সময় লন্ডন। ইনি রান্না হয়তো ভালো করতে পারেন ঠিক আছে, কিন্তু এনার কাছ থেকে সবসময় দূরে থাকাই সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব পরের ক্যারেক্টার যেটা রয়েছে দ্য শিপম্যান। আর শিপম্যান কথার অর্থ হচ্ছে গিয়ে নাবিক। এবার চসার ক্যান্টারবারি টেলসে এই শিপম্যানের সম্পর্কে কি কি বলেছেন দেখে নেওয়া যাক। দ্য শিপম্যান ইজ এ হিউজ, অর্থাৎ একদম প্রথমেই তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা এখানে বলছেন চসার, যে তিনি বেশ লম্বা ছিলেন, হিউজ, আনকাউথড, কিন্তু তার ব্যবহারটা বেশ মানে রুক্ষ প্রকৃতির, রাগী। হু ইজ অ্যান এক্সপার্ট সেলার, কিন্তু এটা মানতে হবে তিনি তার যে ফিল্ডে তিনি এক্সপার্ট। অর্থাৎ হি রাইডস হিজ হর্স সো পুয়ারলি, সে তার ঘোড়াটাই ঠিক মতো সে চড়তে পারে না। দ্যাট ইট ইজ অবভিয়াস দ্য ম্যান ইজ মাচ মোর কমফোর্টেবল অন দ্য সি দেন অন দ্য ল্যান্ড। অর্থাৎ এই থেকেই বোঝা যায় যে এই নাবিক ইনি তিনি এই সিতেই মাচ মোর কমফোর্টেবল, অর্থাৎ সমুদ্রে তার নৌবাহিনী নিয়েই তিনি বেশি স্বাচ্ছন্দ্যকর তার থেকে এই ঘোড়ায় চড়ে রাস্তায় হাঁটার থেকে। হিজ স্কিন হ্যাজ টার্ন ব্রাউন ফ্রম ইয়ার্স অফ সেলিং। অর্থাৎ বছরের পর বছর ধরে সমুদ্রে ঘুরে ঘুরে তার যে গায়ের চামড়া ওটা এখন অনেকটা ব্রাউনিশ হয়ে গেছে বা ব্রাউন হয়ে গেছে। হি স্টিলস ওয়াইন। এইখানেই চসার আয়রনিটা করছেন, হি স্টিলস ওয়াইন। এনার একটা ব্যাড হ্যাবিট রয়েছে যেটা হচ্ছে ইনি হি স্টিলস ওয়াইন, ইনি সেই যে জাহাজের মধ্যে থাকা ওয়াইন তিনি চুরি করে নেন। কখন? হোয়াইল দ্য শিপস ক্যাপ্টেন স্লিপস, যখন এই জাহাজের ক্যাপ্টেন ঘুমিয়ে পড়ে স্বাভাবিকভাবেই তখনই তিনি এই ওয়াইনটা চুরি করে নেন স্বাভাবিকভাবেই। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাজিউম করতে পারি, এবং প্রথমে যে বলা আছে আনকাউথ ম্যান, তার মানে ইনি তো একটু রুক্ষ প্রকৃতির মানুষ, রাগী মানুষ, আর সেই সাথে সাথে তার একটা ব্যাড হ্যাবিট রয়েছে, আর সেই সাথে সাথে ইনি সেলফিশ। ইন চসার্স টাইম, চসারের সময়, শিপম্যান ওয়ার ইস্যুড রয়্যাল লাইসেন্স টু প্রোটেক্ট ইংলিশ ট্রেড। সমস্ত শিপম্যানদের কাছে একটা লিগাল লাইসেন্স থাকতো যে এরা ইংল্যান্ডের ট্রেডটাকে প্রোটেক্ট করার জন্য অন্য যে কোনো শিপে এরা অ্যাটাক করতে পারত। এবারে আমরা আলোচনা করব পরের ক্যারেক্টার দ্য ফিজিশিয়ানকে নিয়ে। এই ফিজিশিয়ান কথার অর্থ হচ্ছে চিকিৎসক।
তো মিডিয়েভাল ইংল্যান্ডে যে সমস্ত ফিজিশিয়ানরা ছিলেন বা এই ফিজিশিয়ানের সম্পর্কে মিডিয়েভাল ইংল্যান্ডে চসার কি ডেসক্রাইব করেছেন তা আমরা দেখে নিই। দ্য ফিজিশিয়ান ইজ ওয়েল এডুকেটেড। এবার তিনি ছিলেন একজন ওয়েল এডুকেটেড পার্সন, আর্টিকুলেট অ্যান্ড থ্রিফটি, এবং তিনি যখন কথা বলতেন তিনি খুব ভালো কথা বলতে পারতেন, অর্থাৎ তিনি সুভাষী ছিলেন। অ্যান্ড থ্রিফটি, আচ্ছা এই থ্রিফটি কথার অর্থ হচ্ছে গিয়ে মানি মাইন্ডেড। তিনি 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 যে খরচাপাতিগুলো করতেন এগুলো মেপে ঝুঁকে করতেন, এবং তিনি কোনো আননেসেসারি উল্টাপাল্টা খরচ তিনি করতেন না। পরের লাইনে, হি ইজ ফন্ড অফ গোল্ড অ্যান্ড মেক্স আ লট অফ মানি ডিউরিং দ্য প্লেগ সিজন। যখন ইংল্যান্ডে প্রচুর পরিমাণে প্লেগ হয়েছিল, ওই প্লেগের সময় মানুষের সাফারিং থেকে এই ফিজিশিয়ান তখন টাকা করে নিয়েছেন। অর্থাৎ সেই সময় তিনি যখন সাধারণ মানুষের চিকিৎসা করতেন, ওইখান থেকে তিনি প্রচুর মানি, আ লট অফ মানি, তিনি প্রচুর পরিমাণে টাকা ওই সময় জমিয়েছেন। এবং সেই সাথে সাথে তাঁর একটা ফন্ড ছিল গোল্ডের প্রতি, অর্থাৎ সোনাকে জমিয়ে রাখার তার একটা নেশা ছিল। Though the physician can keeps himself in perfect physical health, the narrator calls into question his spiritual health. অর্থাৎ চসার তার যে শারীরিক ফিজিক্যাল হেলথের কথা বলেছেন, যে তিনি দ্য ফিজিশিয়ান উনি ঠিকঠাক আছেন, অর্থাৎ শারীরিক দিক থেকে তিনি সুস্থ সুঠাম সবল, কিন্তু তিনি প্রশ্ন করছেন হিজ স্পিরিচুয়াল হেলথ, অর্থাৎ তার আধ্যাত্মিক ব্যাপার স্যাপারের উপরে চসার কিন্তু প্রশ্ন করেছেন। ফর অল হিজ গ্রেট লার্নিং দ্য ফিজিশিয়ান হ্যাজ নট স্টাডিড দ্য বাইবেল। আমরা আগেই দেখেছি চসার বলেছেন যে তিনি হচ্ছেন ওয়েল এডুকেটেড, অর্থাৎ তিনি পড়াশোনায় বেশ ভালো, কিন্তু এই লাইনে চসার বলছেন যে তিনি এতটাই পড়াশোনা করেছেন কিন্তু তার এখনো বাইবেলটাই পড়া কমপ্লিট হয়নি। অ্যান্ড ইমপ্লিকেশন বিং দ্যাট হি ল্যাক্স দ্য কনসার্ন অর মার্সি অফ দ্য ট্রু হিলার। হি অলসো স্টাডিজ দ্য ইনফ্লুয়েন্স অফ স্টার্স অন হিউম্যান বিংস। এবার এইখানে ফিজিশিয়ানের সম্পর্কে চসার যেটা বলছেন যে এই ফিজিশিয়ান একটা জিনিস বিশ্বাস করেন। কি জিনিস না, তৎকালীন মিডিয়েভাল ইংল্যান্ডে সাধারণ মানুষের একটা বিশ্বাস থাকতো যে যে মানুষের যে ভাগ্য, এই ভাগ্যটা সাধারণত বিভিন্ন স্টার্স, প্ল্যানেট এগুলোর হাতে পরিচালিত হচ্ছে। এই বিশ্বাসটা এই ফিজিশিয়ানের মধ্যেও ছিল। অর্থাৎ এই ফিজিশিয়ানও বিশ্বাস করতেন যে মানুষের 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 জীবনের ওপরে বিভিন্ন গ্রহ নক্ষত্রের একটা হাত রয়েছে। চলে যাচ্ছি পরের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যেটা ছাড়া ক্যান্টারবেরি টেলসের কথা ভাবাই যায় না। সেটা হচ্ছে নান আদার দেন দ্য ওয়াইফ অফ বাথ। এবং এই ওয়াইফ অফ বাথের নাম তোমরা কেউ না কেউ কোনো না কোনো সময় শুনেছো। এই ওয়াইফ অফ বাথের টেলসও রয়েছে জেনারেল প্রোলগে। ক্যান্টারবেরি টেলসের জেনারেল প্রোলগে চসার ওয়াইফ অফ বাথের সম্পর্কে কি কি বলেছেন আমরা দেখে নিই। ওয়াইফ অফ বাথ অলসো নোন এজ অ্যালিসন অফ বাথ। বাথ কিন্তু একটা জায়গা ইংল্যান্ডের, আর এই ওয়াইফ অফ বাথের নাম হচ্ছে অ্যালিসন। ইজ দ্য মোস্ট ভোকাল অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল ফিমেল পিলগ্রিম ইন দ্য ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলসের একটা নোটোরিয়াস ক্যারেক্টার হচ্ছে এই ওয়াইফ অফ বাথ, যার নাম আমরা জানতে পেরেছি অ্যালিসন। সি হ্যাজ বিন ম্যারিড 5 টাইমস। তিনি 5 বার বিয়ে করেছেন। হুইচ ডিরেক্টলি চ্যালেঞ্জেস মেডিয়েভাল চার্চ টিচিংস অন ম্যারেজ। দ্য ওয়াইফ অফ বাথ ইজ সাকসেসফুল ক্লথ মেকার। আর এই বাথ বলে যে জায়গাটা, সেটা কিন্তু এই কাপড়ের জন্য খুব ফেমাস ছিল। ওকে, তো সেই হিসেবে বলি যে এই ওয়াইফ অফ বাথ ইনি ছিলেন তিনি একজন প্রফেশনাল উইভার, অর্থাৎ তিনি বেশ ভালো কাপড় বুনতে পারতেন, একজন সাকসেসফুল ক্লথ মেকার রিপ্রেজেন্টিং দ্য রাইজিং মিডল ক্লাস। এবং স্বাভাবিকভাবেই এই ক্যারেক্টারের মাধ্যমে চসার তৎকালীন যে উঠতি মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের কথা দেখাতে চেয়েছেন। সি ইজ ওয়াইল্ডলি ট্রাভেলড। তিনি বেশ অনেক জায়গা ঘুরে বেরিয়েছেন। হ্যাভিং ভিজিটেড জেরুজালেম, রোম, বোলোন এবং কোলোন অ্যান্ড স্যান্টিয়াগো ডি কম্পোস্টেলা। তাহলে ওয়াইফ অফ বাথ এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরে বেরিয়েছেন। এবং একটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে আমাদের ওয়াইফ অফ বাথ নিচের কোন কোন জায়গাগুলোতে ইতিমধ্যে ভ্রমণ করেছেন। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, অবশ্যই জানা দরকার। হার লং প্রলগ ইজ লঙ্গার দেন হার টেল, emphasizing her love for speech and argument. ওয়াইফ অফ বাথ
ইনি কথা বলতে খুব ভালোবাসেন, অর্থাৎ তিনি খুব আর্টিকুলেটিভ এবং তিনি তার এই কথার জালেই তিনি জড়িয়ে দিতে পারবেন। তিনি তার কথা বলায় তিনি এতটাই পটু ছিলেন, হার লং প্রোলোগ ইজ লঙ্গার দেন হার টেল। ক্যান্টারবেরি টেলসে ওয়াইফ অফ বাথের যে টেলটা ছিল, অর্থাৎ ওয়াইফ অফ বাথ যে টেলটা বলেছেন, ওইটার শুরুতে তিনি একটা প্রোলগ বলেছেন। ওই প্রোলগটা মেন টেলের থেকে লম্বা বা টেলের থেকে বড়। টেল অর্থাৎ তিনি যে গল্পটা বলেছেন সেটা খুবই ছোট রাদার দেন ওই প্রোলগের থেকে। ওকে, তো সেটার মাধ্যমে চষা দেখাতে চেয়েছেন যে তিনি কথা বলায় এতটা পারদর্শী। সি ইউজেস বিবেলিক্যাল টেক্সটস সিলেক্টিভলি টু জাস্টিফাই হার মাল্টিপল ম্যারেজ। অর্থাৎ তিনি যে 5বার বিয়ে করেছেন এটাকে তিনি আবার জাস্টিফাই করেন কিসের মাধ্যমে? তিনি বাইবেলের মাধ্যমে, অর্থাৎ বাইবেলের টেক্সট থেকে তিনি কোনো জায়গার উদাহরণ দেখিয়ে বলেন যে এই মাল্টিপল ম্যারেজটা কোনো সিন নয় বা তিনি কোনো ভুল করেননি। দ্য ওয়াইফ অফ বাথ বিলিভস ইন এক্সপিরিয়েন্স ওভার অথরিটি, রিজেক্টিং বুকিস মেল লার্নিং। স্বাভাবিকভাবে এই ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা এই যে তখনকার সময়ে যে মেল ডমিনেটেড যে সমাজ ছিল সেইটার এগেনস্টে গিয়ে এটা একটা ডমিনেন্ট ক্যারেক্টার। আচ্ছা, সি আর্গিউস দ্যাট ওমেন ডিজায়ার্স সোভারিনিটি ওভার দেয়ার হাজব্যান্ডস। আর ওয়াইফ অফ বাথের মাধ্যমেই বোঝাতে চেয়েছেন যে সমস্ত মহিলারা সবসময় তাদের স্বামীর উপরে একটা প্রভুত্ব বজায় করে রাখতে চান। হার অ্যাপিয়ারেন্স ইজ স্ট্রাইকিং। তার যে আউটফিটটা ছিল ওটা বেশ চকমকে বা জমকালো। গ্যাপ টুথড, তিনি তার দাঁতে একটা গ্যাপ ছিল। বোল্ড ফেস, তার মুখটা বেশ বড় সড়ো। অ্যান্ড রিচলি ড্রেসড ইন রেড শকিং, এবং তিনি তার যে ড্রেসটা ছিল ওটা একদম সুন্দর পরিপাটি করা, আর তার সাথে তার পায়ের যে মোজাটা ছিল ওটা রেড স্টকিং এবং লাল রঙের ওটা ছিল। আর স্বাভাবিকভাবেই এই লাল সবসময় বা রেড কালার এটা সিম্বলাইজ করে লাভ, চেরিশনেসকে। ওকে, আচ্ছা, সি ইজ কনফিডেন্ট, সেন্সুয়াল অ্যান্ড unapologetic about female sexuality. The wife of Bath represents female autonomy in a patriarchal society. স্বাভাবিকভাবে আমি আগেই আলোচনা করেছি যে ওই পেট্রিয়ার্কাল সোসাইটিতে যে সমস্ত মেল ব্যারিয়ার্সগুলো ছিল ওইগুলোকে ভেঙে ওয়াইফ অফ বাথ একটা ফিমেল ক্যারেক্টার হিসেবে তখন চসার তাকে দেখিয়েছিলেন। চসার রিপ্রেজেন্টস হার উইথ কমিক আইরনি বাট অলসো সাইকোলজিক্যাল ডেপথ। একটা কমিক আইরনির মাধ্যমে চসার তাকে রিপ্রেজেন্ট করেছেন, কিন্তু তবুও তার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেপথ রয়েছে, অর্থাৎ তার কথাবার্তার মধ্যে, তার চিন্তাধারার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেপথের কথা চসার বলেছেন। হার টেলস রিইনফোর্সেস হার বিলিভ দ্যাট ফিমেল ডমিনেন্স লিডস টু হারমোনি ইন ম্যারেজ। সি চ্যালেঞ্জেস মেডিয়েভাল আইডিয়ালস ফর ফিমেল সাইলেন্স অ্যান্ড ওবিডিয়েন্স। তাহলে ওই সময় মেডিয়েভাল ইংল্যান্ডে স্বাভাবিকভাবেই ফিমেল বা মহিলাদেরকে সবসময় দমিয়ে থাকতে হতো, তাদের যে ভয়েস ওটাকে সবসময় চেপে রাখা হতো। আর ওয়াইফ অফ বাথ এই সমস্ত দমিত ভয়েসের গুলোর এই সমস্ত দমিত ভয়েসের এগেনস্টে গিয়ে একটা ক্যারেক্টার চসার দেখিয়েছে। দ্য ওয়াইফ অফ বাথ সিম্বলাইজেস দ্য স্ট্রাগল বিটুইন ট্রেডিশন অ্যান্ড এমার্জিং ফিমেল ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এখানে একটা এক্সট্রা যেটা ইনফরমেশন তোমাদের অ্যাড করে রাখা দরকার বা জানা দরকার যে এই ওয়াইফ অফ বাথ ইনি কিন্তু কানে কম শুনতে পেতেন। ওকে, আর এটা মনে করা হয় যে তার কোনো একজন হাজব্যান্ড বা তার কোনো একটা হাজব্যান্ড ওই 5 জনের মধ্যে কেউ একজন তার কানে খুব জোরে আঘাত করেছিল। এই আঘাতের ফলে তিনি কানে শুনতে পান না। ওকে, খুব ইন্টারেস্টিং ফানি ক্যারেক্টার। আচ্ছা, চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, দ্য পার্সন। এই পার্সনকে চসার যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, সমগ্র ক্যান্টারবেরি টেলসের যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে তাদের মধ্যে নাইট, স্কোয়ার এবং পার্সন, এদেরকে চসার সেভাবে কোনো হুল ফোটাননি তার লেখাতে। অর্থাৎ এনাদের মাধ্যমে তিনি কিন্তু কোনো স্যাটায়ার তিনি প্রয়োগ করেননি। আচ্ছা, পার্সনের সম্পর্কে কি বলছেন দেখে নেওয়া যাক। দ্য পার্সন ইজ এ ভেরি পুয়ার। পার্সন ছিলেন খুবই গরিব, বাট হোলি অ্যান্ড ভার্চুয়াস ম্যান। কিন্তু তিনি তার ব্যবহার এবং তিনি খুব ভালো, তার ব্যবহার খুব ভালো ছিল। আর তিনি সবসময় তিনি খুব ওয়েল ম্যানার্ড মানুষ ছিলেন। হি ইজ
benign, diligent and patient in adversity। অর্থাৎ তিনি ছিলেন খুব কাইন্ড এবং জেন্টেল, এবং সেই সাথে সাথে ডেলিগেন্ট কথার অর্থ হচ্ছে হার্ড ওয়ার্কিং। তিনি খুব কঠোর পরিশ্রম করতেন, এবং এবং সেই সাথে সাথে তিনি খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিলেন। হি প্রিচেস দ্য গসপেল অ্যান্ড প্র্যাকটিসেস হোয়াট হি প্রিচেস। এবং তিনি সবসময় গসপেলটা, অর্থাৎ বাইবেলের একটা অংশ বলা হয় গসপেল, ওইখানে ওটা তিনি টিচ করতেন সাধারণ মানুষকে। হোয়াট এভার লিটল মানি হি হ্যাজ, অর্থাৎ এই প্রিচিংয়ের মাধ্যমে তিনি যে টাকাটা পেতেন, হি গিভস টু হিজ পুয়ার প্যারিশনার্স অ্যান্ড ট্রাইস টু সেট অ্যান আইডিয়াল ফর আদার্স। এবং তিনি যে টাকাটা পেতেন এটা তিনি গরিবদের মধ্যে দান করে দিতেন। আর এখান থেকেই চষা দেখাতে চেয়েছেন যে একজন আইডিয়াল মানুষ কেমন হওয়া উচিত। অর্থাৎ তাকেই একজন, এই পার্সনকে, এটা প্রশ্ন হয় যে এই পার্সনকে বা কোন ক্যারেক্টারকে চষার কোনো স্যাটায়ার করেননি, বা একজন আইডিয়াল ম্যান কেমন হওয়া উচিত সেটা কোন ক্যারেক্টারের মাধ্যমে চষা ডিসক্রাইব করেছেন, তাহলে অবশ্যই আমাদেরকে এটা বলতে হবে দ্য পার্সন। Chaucer is full of admiration for the sole devout churchman in the entire company। স্বাভাবিকভাবেই। পরের ক্যারেক্টার দ্য মিলার। এই মিলারের সম্পর্কে চসার বলছেন যে হি ইজ বিগ, অর্থাৎ তিনি, এই চসারের এই মিলার ছিলেন শারীরিকভাবে বেশ হোমরা চোমরা বড়, স্টাউট, ব্রনি, ব্রড অ্যান্ড স্ট্রং। অর্থাৎ মিলারের সম্পর্কে চসার বলছেন যে তিনি ছিলেন শক্তিশালী, একদম রুক্ষ রুক্ষ রূঢ় তার শরীরটা ছিল, এবং সেই সাথে সাথে শর্ট শোল্ডার্ড, মানে তার যে এই যে কাঁধটা এটা ছিল খুব ছোট, অ্যান্ড হ্যাজ এ রেড বিয়ার্ড। এর যে দাড়িটা, ফ্র্যাঙ্কলিনের দাড়ি আমরা দেখেছিলাম সাদা, কিন্তু এই মিলারের দাড়ি এটা ছিল রেড কালারের, রেড কালারের দাড়ি ছিল। হিজ নোজ হ্যাজ এ হেয়ারি ওয়ার্ড, এবং তার নাকের মধ্যে একটা ওয়ার্ড বা তিল ছিল। হি হ্যাজ এ লার্জ মাউথ, তার মুখটা একটা বেশ বড়, অ্যান্ড লার্জ নস্ট্রিল, এবং তার নাকগুলাও বড় বড় ছিল। তো স্বাভাবিকভাবেই তার ফিজিক্যাল ডেসক্রিপশন এখানে বর্ণনা করেছেন চসার, এবং কতটা কদাকার দেখতে সেটা এখানে মিলারকে চসার দেখিয়েছেন। হি ওয়ার্স এ ব্লু হুড, এনার মাথায় একটা ব্লু হুড ছিল, অ্যান্ড এ হোয়াইট কোট, এবং এনার গায়ে ছিল একটা সাদা রঙের কোট। হি ইজ অ্যান এক্সপার্ট অ্যাট রেসলিং। স্বাভাবিকভাবেই যেহেতু ফিজিক্যালি সে খুব শক্তিশালী, তাই ওর রেসলিং করতে খুব ভালোবাসতো, মানে কুস্তিতে খুব পারদর্শী ছিল। হ্যাজ এনিম্যাল লাইক ইনস্টিংক্ট, এর মধ্যে একটা মানে পশু সুলভ আচরণ করতো, মানে স্টিল স্কর্ন। এই মিলারের একটা ব্যাড হ্যাবিট ছিল যে সবসময় শস্য চুরি করে নিত। এই তোমরা অনেক সময় দেখবে যে বিভিন্ন ধরনের যে উইন্ড মিলগুলো থাকে, আগেকার দিনে ওই উইন্ড মিলের মাধ্যমে ওগুলোকে কর্নগুলো বা শস্য গম এগুলোকে পেশাই করা হতো ওই উইন্ড মিলের মাধ্যমে। আর এই উইন্ড মিলে কাজ করতো মিলার। এবারে এই শস্য যারা পেশাই করতে আসতো, এই মিলার তাদের এই যে কর্ন বা সেই শস্য যেগুলো থাকতো এই মিলার চুরি করে নিত। তোমরা যদি রিপস টেল পড়ো ক্যান্টারবেরি টেলসের মধ্যে, এরপরে আমরা রিপকে দেখবো, এবং সেই রিপ যে টেলসটা বলেছিল, অর্থাৎ রিপ যে গল্পটা বলেছিল, ওখানে সে মিলারকে খোঁচা দিয়ে তার গল্পের মধ্যে এই মিলারকে ইনক্লুড করেছিল, এবং সেই টেলসের মধ্যে সে মিলারকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছিল, তোমরা যদি ওই গল্পটা পড়ো তাহলে বুঝতে পারবে যে মিলার অনেকটা ওই গল্পে মিলার অনেকটা হার্ট হয়েছিল, এবং যখন মিলার হার্ট হয় তখন মিলার একটা গল্প বলে, এবং মিলারের টেলসে তখন সে ওই রিপকে ইনক্লুড করে, এবং রিপকে ইনক্লুড করার ফলে সে সেখানে সেই গল্পে রিপকে ইনক্লুড করে, রিপ ছিল কার্পেন্টার, তাকে নিয়ে একটা এমন গল্প বানিয়েছিল যাতে রিপ হার্ট হয়। তো এখানে মিলার আর রিপ দুজন রেসপেক্টিভলি একে অপরকে তাদের টেলসের মাধ্যমে স্যাটায়ার করেছিল। আচ্ছা, হি ইজ ড্রাঙ্কেন, সে অনেক সময় ড্রাঙ্কেন থাকতো বা নেশাগ্রস্ত থাকতো। ব্রাস অ্যান্ড এ ভালগার ম্যান, স্বাভাবিকভাবেই আগেই বলেছি ফিজিক্যালি সে খুব রূঢ় থাকতো, এবং রিউডলি ইন্টারপ্রেটস দ্য হোস্ট। আর হোস্ট অর্থাৎ হ্যারি বেইলি যখনই প্রথম কারা কারা গল্প বলবে, বা হোস্ট যেভাবে হোস্ট করতে চাইছিল জিনিসটাকে তাদের যাওয়া আসার পথে, সেই সময় প্রতিবারই এই মিলার কিন্তু তাকে সবসময় ডিস্ট্র্যাক্ট করেছে, ডিমান্ডিং দ্যাট হিজ টেল বি হার্ড ফাস্ট। হিজ ম্যানার্স অ্যান্ড কনভারসেশনস আর অ্যাজ কোয়ার্স অ্যাজ হিজ অ্যাপিয়ারেন্স। তাহলে চসার বলছেন যে তার যে অ্যাপিয়ারেন্সটা, তার অ্যাপিয়ারেন্সটাই তো খারাপ,
দেখতে মানে তার অ্যাপিয়ারেন্সটাই এতটা খারাপ, আর সেই সাথে সাথে তার ম্যানার্স, তার কনভারসেশন সেগুলাও তার খারাপ, তার ব্যবহারের মতো, তার তার অ্যাপিয়ারেন্সের মতো তার ব্যবহারটাও খারাপ, তার কনভারসেশন, তার কথাবার্তা সব কিছুই খারাপ। চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, দ্য রিপ। আমরা কিছুক্ষণ আগে রিপকে নিয়ে আলোচনা করেছি, বাকি এনার সম্পর্কে দেখে নিই। হি ওয়ার্কস অ্যাজ এ স্টিওয়ার্ড অন অ্যান এস্টেট, অর্থাৎ এনার কিন্তু জমি জায়গা বেশ অনেক ছিল। হি ইজ অ্যান ওল্ড, এখন অনেকটা বয়স হয়ে গেছে। কোলেরিক, রাগী মেজাজের, বদ মেজাজি, হ্যাঁ, হুটপাট রেগে যায়। থিন ম্যান উইথ সেভড হেড, এই যে থিন ম্যান, রোগা সুটকি মানুষ, রোগা পটকা মানুষ, কিন্তু মাথাটা তার সেটাকে সেভ করে নেওয়া, অর্থাৎ বল্ড হেড। লিন লেগস, পা গুলো দেখো কেমন সরু, শুকনো পটকার মতো, ঘাটি পটকার মতো। তো একটা বিদঘুটে ক্যারেক্টার, বিদঘুটে অ্যাপিয়ারেন্স এখানে চসার এঁকেছেন রিপকে নিয়ে। হি ওয়ার্স এ ব্লু ওভারকোট, তার গায়ের ওপরে একটা ব্লু নীল রঙের ওভারকোট রয়েছে। অ্যান্ড ক্যারিজ এ রাস্টি ব্লেড, এবং তার কোমরে রয়েছে একটা জং ধরা তলোয়ার। হি ওয়াজ আর্লিয়ার এ কার্পেন্টার, এবং সে আগে ছিল একজন কার্পেন্টার। অ্যান্ড রিপ্রেজেন্টস দ্য মিলার্স টেল অ্যাবাউট এ স্টুপিড কার্পেন্টার, এবং আমি আগেই বলেছি যে মিলার যে গল্পটা বলেছিল, মিলারের টেল, ওখানে এই রিপ অ্যাজ এ কার্পেন্টার, ওখানে একটা ক্যারেক্টার ডেসক্রাইব করা ছিল। হি ডিস্ট্রাস্ট পিপল, তিনি কোনো লোককে বিশ্বাস করেন না। অ্যান্ড কিপস আ চেক অন এভরিওয়ান, এবং তিনি প্রত্যেকের কাছে তার মধ্যে ইনি একটা সন্দেহবাতিক মানুষ, তার তিনি কাউকে ভালোভাবে বিশ্বাস করতে পারেন না, তো প্রত্যেকের উপরে তার কিছু না কিছু সন্দেহ থাকে। হি ইজ পার্ট অফ দ্য ফিউডাল সিস্টেম, এবং স্বাভাবিকভাবেই যেহেতু আহ, সামন্ত প্রথায় তার একটা স্থান রয়েছে। দেয়ার ফোর মেক শিওর দ্যাট নো বডি চিটস হিম, তাই তিনি মনে করেন যে তাকে যেন কেউ চিট না করতে পারে, অর্থাৎ তাকে যেন কেউ ঠকাতে না পারে, তাকে যদি কেউ ঠকায় তিনি তাকে ঠকাবেন। এইটা ছিল তার সম্পর্কে। পরের ক্যারেক্টার, দ্য সামনার। এই সামনার হচ্ছেন গিয়ে চার্চের আরেকজন মেম্বার। আমরা ইতিমধ্যে প্রায়রেসের সম্পর্কে আলোচনা করেছি, মনকের সম্বন্ধে আলোচনা করেছি, ফ্রায়ারের সম্পর্কে আলোচনা করেছি। এবারে চার্চের আরেকজন রিপ্রেজেন্টেটিভ দ্য সামনারকে নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবেই ইনি চার্চের মানুষ, তার মানে আমরা আগে থেকেই এটা একটা অ্যালার্ট পেতে পারি যে এনাকেও চষার মোটামুটি করে স্যাটায়ার করেছেন। আচ্ছা, কি বলেছেন দেখা যাক। হি ইজ অ্যান অফিসার অফ দ্য চার্চ হু কলস পিপল ফর এ চার্চ ট্রায়াল। এই সামনারের কাজ কি ছিল? তখন যে সমস্ত মানুষ সিন, অর্থাৎ বিভিন্ন পাপ করতেন, বা চার্চের বিভিন্ন কাজে যখন সাধারণ মানুষকে ডাকতে হতো, তখন এই সামনারের কাজ ছিল ওদেরকে চার্চে ডেকে আনা, অর্থাৎ বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় এই চার্চ ট্রায়ালে ডাকা। হি ইজ এক্সট্রিমলি আনঅ্যাট্রাকটিভ, ফিজিক্যাল ডেসক্রিপশন এখানে বর্ণনা করেছেন চষা, যে তিনি দেখতে বেশ খুব মানে একদম মানে কদাকার ছিলেন। উইথ ইজ এ রেড কমপ্লেক্সন, তার যে গায়ের যে রংটা ছিল ওটাই ছিল একদম লাল রঙের, লাল রঙের। পিম্পলড ফেস, বয়েলড অ্যান্ড স্কিন ইনফেক্টেড উইথ স্কেলস, এবং তার গায়ের যে তার গায়ে মুখে চোখ মুখ টুকগুলো সেগুলো পিম্পলস, ব্রণতে ভর্তি হয়ে গেছে, এবং অয়েলি স্কিন, স্কিনটা অয়েলি। আর সেই সাথে সাথে স্কেলস, মানে দেখবে অনেক সময় মুখের উপরে সাদা সাদা এরকম দাগ থেকে যায়, এই হয়, তো সেই রকম একটা বিদঘুটে দেখতে সামনারকে। হি লাভস গার্লিক, ইনি গার্লিক খেতে ভালোবাসেন। অ্যান্ড সেই সাথে সাথে অ্যান্ড লিক্স, এই লিক্স হচ্ছে অনিয়নের মতন একটা ভেজিটেবল। তো হি লাভস গার্লিক অ্যান্ড লিক্স, হ্যাজ এ ব্যাড ব্রেথ অ্যান্ড অফেন গেটস ড্রাঙ্ক, তিনি মাঝে মধ্যে ওয়াইন খেয়ে নেন এবং সেই সাথে সাথে ড্রাঙ্ক হয়ে যান। আর তার যে নিঃশ্বাস প্রশ্বাসে একটা গন্ধযুক্ত নিঃশ্বাস। এবার স্বাভাবিকভাবেই যে চার্চে চার্চের যে সমস্ত লোকেরা থাকেন তাদেরকে ওয়াইন, এছাড়া মিট, এছাড়া এই যে গার্লিক বা লিক্স, এই সমস্ত জিনিস থেকে অ্যাভয়েড অ্যাভয়েড থাকা উচিত। কিন্তু সামনার, পার্ডনার, এরা সকলে এই সমস্ত কাজের সাথেই যুক্ত ছিলেন। হি ইজ লেচারাস, তিনি ছিলেন একদম ধূর্ত, বদমাস, লম্পট, অ্যান্ড মরালি করাপ্ট, এবং সেই সাথে সাথে তিনি তিনি তার যে মরালি, অর্থাৎ তিনি মরালি ছিলেন করাপ্টেড। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, যিনি হচ্ছেন পার্ডনার। একই রকম ভাবে ইনিও হচ্ছেন চার্চের একজন ক্যারেক্টার। আমরা আশা করছি এনাকেও স্যাটায়ার করেছেন যশার। হি সেলস পার্ডনস অ্যান্ড ইন্ডালজেন্সেস, reprieves from penance in exchange for charitable donation to the church। তাহলে এই পার্ডনার কি করেন? ইনি কেউ যদি পাপ করে থাকে কোনো,
সেই পাপ করার যে পাপ মুক্তির পত্র বা ছাড়পত্র ইনি দেন, ইন্ডালজেন্স ইনি বিক্রি করেন। হি হ্যাজ ইয়েলো হেয়ার, তার মাথার যে চুলগুলো ছিল ওটা হলুদ রঙের, বালজিং আই বলস, আ গোট লাইক ভয়েস অ্যান্ড ওয়ার্স এ স্মল হ্যাট, এবং এর কণ্ঠস্বরটা ছিল অনেকটা ছাগলের মতো, অ্যান্ড ওয়ার্স এ স্মল হ্যাট, এবং এর মাথায় ছোট্ট একটা টুপি পরা ছিল। হি ফুলস পিপল টু মেক মানি অ্যান্ড ক্যারিজ আ ব্যাগ অফ ফুল অফ ফেক রেলিক্স, এবং এর ব্যাগে ফেক রেলিক্স রয়েছে, যে রেলিক্সগুলো বিক্রি করে সে লোককে ঠকিয়ে মিথ্যাভাবে টাকা ইনকাম করত। হি ইজ গ্রিডি, সে ছিল খুব লোভী, অ্যান্ড আ হাইপোক্রিট, হি হ্যাজ অ্যান অ্যাম্বিগুয়াস সেক্সুয়ালিটি, হি ইজ গুড অ্যাট সিঙ্গিং অ্যান্ড প্রিচিং, এই পার্টনার খুব ভালো গান গাইতে পারতেন আর তিনি খুব ভালো প্রিচও করতে পারতেন। এবার এইখানেই তো প্রবলেমটা, যে একজন মানুষের এই সমস্ত ব্যাড, এই সমস্ত গুড হ্যাবিটগুলোর কারণেই মানুষকে তিনি ডিসিভ করে নিতে পারতেন ইজিলি। তিনি, তার মধ্যে ম্যানিপুলেটিভ ক্ষমতা ছিল, মানুষ তার এই সমস্ত ভালো গুণের চক্করে পড়ে ফেঁসে যেত। তো এই পার্ডনার ছিলেন এইরকম একজন ক্যারেক্টার। চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, বা এখানে আমরা দেখবো এখানে দ্য ন্যারেটর জিওফ্রে চসারকে নিয়ে। চসারের বায়োগ্রাফি আমরা আগেই আলোচনা করেছি। বাকি এই টেলসে চসারের যে চসারের কন্ট্রিবিউশনটা আমরা দেখি। চসার প্রেজেন্টস হিমসেলফ অ্যাজ বোথ অথার অ্যান্ড পার্টিসিপেন্ট। এই ক্যান্টারবেরি টেলসে আমরা চসারকে পেয়েছি একজন লেখক হিসেবে, আর সেই সাথে সাথে একজন ওখানকার পার্টিসিপেন্ট হিসেবে, অর্থাৎ ইনিও ছিলেন ওই 29 জন বা 30 জন পিলগ্রিমসের মধ্যে একজন, সার্ভিং অ্যাজ দ্য অবজারভেশনাল ন্যারেটর হু ডেসক্রাইবস দ্য আদার পিলগ্রিমস, যিনি অন্যান্য যে সমস্ত পিলগ্রিমস যারা ছিলেন তাদেরকে অবজার্ভ করেছেন এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো বর্ণনা করেছেন। অ্যাজ এ ক্যারেক্টার হি টেলস টু টেল, এবং ক্যারেক্টার হিসেবে তিনি দুটো গল্প বলেছেন। ক্যারেক্টার মানে ওই পিলগ্রিমেজের ক্যারেক্টার হিসেবে তিনি দুটো গল্প বলেছেন। ওই টেলসগুলো কি কি স্যার? থপাসেস টেল অ্যান্ড দ্য টেল অফ ম্যালিবি। দুটো থেকে প্রশ্ন হয় যে চসারের বলা টেলসগুলো কি কি। হি ইজ পোর্ট্রেড অ্যাজ এ সামহ্যাট naive observer who provides detailed description while maintaining an admiringly ironic tone. তিনি ওই সময় চারপাশের যে ক্যারেক্টার যারা ছিল চসারের, তারা তাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতেন, এবং সেটা অবজার্ভ করে তিনি এখানে যে ক্যারেক্টারগুলোকে তৈরি করেছেন তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পুট করেছেন সেগুলো কিন্তু খুব সাটল এবং আইরনিক টোনে এত সুন্দরভাবে পুট করেছেন যে তার যার কারণে এই ক্যান্টারবেরি টেলসটা আজ এক ম্যাগনাম ওপাস হয়ে গেছে। চলে যাচ্ছি পরের ক্যারেক্টার, যিনি হচ্ছেন আমাদের এই পুরো ক্যান্টারবেরি টেলসের হোস্ট, হ্যারি বেইলি, দ্য প্রায়োরিটার অফ দ্য ট্যাবার্ড ইন সাউথওয়ার্ক হোয়ার দ্য পিলগ্রিমেজ বিগিনস। অর্থাৎ একদম প্রথমে ট্যাবার্ড ইনে যখন সবাই এসেছিল, সমস্ত পিলগ্রিম পিপলরা এসে ছিলেন, তাদেরকে একসাথে নিয়ে ক্যান্টারবেরি টেলসে যাওয়ার জন্য একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। A cheerful, impulsive man who accompanies the pilgrims and advises the storytelling contest. এবং এই যে যাওয়ার এবং আসার পথে যে প্রত্যেকে দুটো করে গল্প বলবে, তা একমাত্র এই হ্যারি বেইলি এইটা দিয়েছিলেন, অর্থাৎ এই প্রস্তাবটা হ্যারি বেইলিই দেন। এবং সেই সাথে সাথে তিনি বলেন যে সবচেয়ে ভালো গল্প যে বলবে বা যার গল্পটা সবচেয়ে ভালো হিসেবে সিলেক্টেড হবে তাকে কিন্তু একটা ফ্রি মিল তিনি তার এই ইন থেকে ফেরলে দিবেন। ওকে, হি সার্ভস অ্যাজ মাস্টার অফ সেরিমনিজ, জাজিং টেলস অ্যান্ড মেডিটেটিং ডিসপিউটস বিটুইন পিলগ্রিমস। এবার পিলগ্রিমস যারা ছিলেন তাদের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের ডিসপিউটের সৃষ্টি হয়েছে, যেমন রিপ এবং মিলারের মধ্যে। তো তখন এই যে তাদের মধ্যে এইরকম ডিসপিউট হলে এই হোস্ট কিন্তু ওটা সলভ করে নিয়েছেন বা সলভ করে দিতেন। আর he has a tendency to defer to higher class characters while being more familiar with lower class one. তো মোটামুটিভাবে আমরা এই ভিডিওতে এই সমস্ত ক্যারেক্টারগুলোকে আজকে আলোচনা করলাম। যদিও ক্যান্টারবেরি টেলসে 29 জন ক্যারেক্টার রয়েছে, তাও ইম্পর্ট্যান্ট পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বা প্রোলগে এই সমস্ত ক্যারেক্টারগুলোকে তোমাদেরকে পড়লেই বা জানলেই এদের সম্পর্কে এনাফ, এই আশা রাখছি। তো সেই হিসেবে যদি এর ভেতর থেকে কোনো ইনফরমেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর এ নাইটস টেল, এটার স্টার কাস্ট ছিলেন হিথ লেজার। এই
এনা স্টারকাস্টে এ নাইটস টেল বলে একটা সিনেমা বা ফিল্ম এভেলেবেল রয়েছে ইন্টারনেটে। তোমরা চাইলে এই ফিল্মটা একটা দেখে নিতে পারো। এইটা যদি দেখে নাও তাহলে মেডিভেল ইংল্যান্ডের নাইটসদের কেমন অ্যাপিয়ারেন্স ছিল, এছাড়া সেখানে চসারের ক্যারেক্টার রয়েছে এবং সেই সাথে সাথে মেডিভেল ইংল্যান্ডে যে বা ওই সময় সোসাইটি কেমন ছিল, তোমরা এই ফিল্মটা দেখলে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই সাথে সাথে 1972-তে 1972-তে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আরেকটা ফিল্ম যেটা রয়েছে, এটা এটা সাধারণত এটা যদি তোমরা খুঁজে পাও কোনো রকমভাবে তাহলে অবশ্যই এটা দেখতে পারো, কারণ এটার এই ক্যান্টারবেরি টেলস, ওইখানকার টেলসগুলোকে একসাথে করে এই সিনেমাটা আম তৈরি হয়েছে এবং যেটা ডিরেক্ট করেছেন পিয়ের পাওলো পাসোলিনি। এনার এটা ডিরেক্টেড। আর 1972 সালে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে। যেহেতু হয়তো ল্যাঙ্গুয়েজটা তোমাদের ব্যারিয়ার হতে পারে এটায়। বাট আমি সাজেস্ট করব নাইটস টেলটা তোমরা যদি পাও অবশ্যই দেখে নিও। তাহলে এই ক্যান্টারবেরি টেলসটার সম্পর্কে তোমাদের আরেকটা ছবি মনের মধ্যে আরো সুন্দরভাবে গাঁথা হয়ে যাবে। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই ধরনের ফ্রি মেটেরিয়ালস তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। ঠিক আছে? তোমরা সকলে খুব ভালো থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।